ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই। যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে সবাইকে আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। কথা না বাড়িয়ে শুরুতেই আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে বসছে আজকে লাখ লাখ মানুষের মঞ্চে, মানুষের সামনে কনফেস করবার জন্য। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি আব্দুর রহিম। ২৬ বছর বয়সী রহিমের জন্ম কিশোরগঞ্জে। ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিলেন। বিশেষ করে কেউ মিথ্যা বললে তিনি রেগে যেতেন, আর সব সময় সত্য বলতেন এবং সত্য বলা পছন্দও করতেন। সবসময় সত্যের সন্ধানে থাকা রহিম আমাদের জন্য তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো জানাতে এসেছেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে রহিম রয়েছে আজকে এবং রহিম সম্পর্কে শুধু একটা কথাই বলবো যে এত বড় একটা সোশ্যাল ক্রাইম নিয়ে আজকে সে কনফেস করতে যাচ্ছে, যে ক্রাইমটি আমাদের নিতে অনেক বেশি কষ্ট হবে। আমরা বারবারই একটা কথা বলি, যিনি অপরাধ করেন তাকে ঘৃণা করা নয়, তাকে সাবজেক্ট হিসেবে চিন্তা করা নয়। আমাদের মূল বেসিসটা হচ্ছে যাকে আপনি শুনছেন সেই জায়গাটিতে আপনি নিজেকে বসিয়ে তার মতো করে ভুল কিংবা অপরাধ থেকে আপনাকে দূরে রাখা। সুতরাং আজকের এই গল্পটি কিংবা আজকের এই অপ্রিয় সত্যটি কোনোভাবেই যেন তার দিকে আঙ্গুল না তোলে আপনার জায়গা থেকে, সে বিষয়টি খেয়াল রাখবেন। আমরা শুরু করছি মূল পর্ব, তবে তার আগে বলে নিচ্ছি বরাবরের মতোই থাকছে SMS পোল এবং আমাদের সঙ্গে থাকছেন ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ। এত লম্বা সময়ের সাথে আপনি আমাদের এবং আপনার বর্তমানে যে মনোজাগতিক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, এবং বি পজিটিভ নামে ফেসবুক একটা পেজ আছে যেখানে আপনি জেবিএসবির বিভিন্ন কন্টেন্ট নিয়ে লেখেন। আমরা খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট আমরা আমাদের লিসনারদের জন্য হয়তো ফর্মালি করবো। ইনফর্মালি বলছি যে যাহা বলিব সত্য বলিব 200 পর্ব পার করেছে এবং জেবিএসবি আনসেন্সর্ড নামে একটি পর্ব শুরু হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের যাহা বলিব সত্য বলিব শ্রোতা যারা রয়েছেন তাদের জন্য একটি মহামূল্যবান বই উপহার দেব খুব শীঘ্রই, যেখানে আপনার একটি বিশাল কন্ট্রিবিউশন থাকবে। যাই হোক, আপনাকে আবারও ধন্যবাদ। আমরা শুরু করছি মূল পর্ব এবং শুরুতেই আমরা দেখব ব্যাকগ্রাউন্ডটা কি। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনার শৈশব থেকে, যেখান থেকে আপনার মনে পড়ে। বলুন, আপনি দিল খুলে বলুন, মন খুলে বলুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম বাদশা বলছি। আমি ছোটকাল থেকে বলতে চাই, আমার বয়স যখন 5 থেকে 6 তখন আমি দেখি যে আমার ফ্যামিলি, আমার বড় বোন, আমি, বাপ মা, আমরা 4 জন আমাদের ফ্যামিলিতে। আমার বাপ মানে দুধের ব্যবসা করতো, মানে এক ধরনের গোয়াল বলে আর কি, গ্রামে গ্রামে গিয়ে দুধ আনতো। ওই ব্যবসাটা আমার বাবা করতো। আর আমার জন্ম হওয়ার পরে বা আমার জ্ঞান হওয়ার পরে অনেকে আমারে বলছে যে আমি অনেক আদরের সন্তান। প্রথম আমার এক বড় বোন হয়ে মারা যায়, তারপরে আমার একটা বড় বোন হয়, এবং আমি যখন পেটে তখন বলা হয় যে আমি এবার যদি মেয়ে হয় তাহলে আমার আম্মাকে আমার বাপা রাখবে না, ডিভোর্স দিয়ে দিবে।
তো তারপরে আমি হই, তো আমি হওয়ার পরে আমি অনেক আদর যত্ন পাই, আমার সবাই অনেক আদর করে। মানে আমাদের ফ্যামিলিতে কেউ জন্মগ্রহণ করলে, আর আমি ছিলাম মল্লি ছিলাম, আমার কানে জায়গায় ফোটা ছিল, আমার এখন আছে। ওকে, তো আমাকে একটা কবিরাজ ধরা হইলো। কেন কবিরাজ ধরালো? এটা অ্যাকচুয়ালি আমাদের গ্রামের মানে এই কেউ হইলে এটা কবিরাজ ধরায়, তার মানে এটা জানার জন্য ভালো মন্দ, এবং একটা কবিরাজ থাকলে তাবিজ কবজ দেয় আর কি, আচ্ছা আচ্ছা, যেন কোনো সমস্যা টমস্যা না হয় আর কি। ওকে, তো এক কবিরাজ ধরলো, কবিরাজটা মানে আমার জন্মের পর থেকেই ধরা এটা কবিরাজটা। জি। তো চলতেছি আপনার যখন আমার 8 থেকে 9 বছর বয়স, এর ভিতরে আমি পড়াশোনা করি। আমি অনেক দুষ্ট টাইপের ছিলাম, অনেক শয়তানি করতাম। স্কুলে গেলে জিনিস কি আমার সাথে কেউ মিথ্যা কথা বলতো, তখন আমি অনেক চেতে দিতাম, তার প্রতি অনেক রাগ হইতাম। যদি আমার সাথে কেউ মিথ্যা বলতো তখন আমি ঝগড়া করতাম, মারতাম তার। স্কুলে গিয়ে ছাত্রদের সাথে মারামারি করতাম। আমার লাইফে আমি 3-4টি স্কুল পাল্টাইছি, মানে একবার গ্যাঞ্জাম করলে পরে যেতাম না, মায়ের ডরে স্যারে আমাকে মারে। তারপরে এই আরেকটি স্কুলে ভর্তি হই, ওইখানেও গ্যাঞ্জাম করি, ম্যাডাম আমার মারে, আমার আব্বা ম্যাডামের সাথে রাগারাগি দেখায়। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা পরে আমার আর একটা বোন হয়। আপনি প্রথম সন্তান ছিলেন? না, আমি দ্বিতীয়। বড় একটা বোন আছে। বড় একটা বোন ছিল। তো আপনি যেটা বলছিলেন যে টিচার আপনার গায়ে হাত তুললে আপনার বাবা ওখানে গিয়ে রাগারাগি করতো টিচারের সঙ্গে। আচ্ছা, ইটস নট গুড। মানে আমার আব্বা এমনি কি আপনি উনি পড়াশোনা নেই, একদম মূর্খ টাইপের লোক, মানে ভালো মন্দ ওনার পড়াশোনা যে দুঃখ নাই বুঝে নেই তো, কারোর সাথে কথা গুছায় বলতে পারে না, এবং কি অনেকের সাথে খারাপ বিহেভ করে। আর অ্যাকচুয়ালি আমি আমার মার একমাত্র সন্তান, তো আমার বাপে অনেক আদর করতাম। একমাত্র ছেলে? হ্যাঁ, তখন আমি একমাত্র ছেলে ছিলাম, আমার কোনো ভাই ছিল না, অনেক আদরে ছিলাম, মানে অনেক আদর করতো। জি। আর আমি একটা জিনিস শিখাইতো, আমার মা শিখাইতো, সৎ পথ থাকবা, ভালো কিছু বলবা, কারোর সাথে মানে মিথ্যা বলবা না, গ্যাঞ্জাম করবা না। এবং কি আমার বাড়িতে বিচার গেলে আমার আম্মা আমার অনেক শাসন করতো, কাঁচা কঞ্চা দিয়ে অনেক বাইরিত, ঠেঙ্গে হাতে পায়ে বাইরিত, এরকম করতো। তো আমার যখন বয়স আপনার 8 থেকে 9 হবে, তখন যে আমার যে কবিরাজটা ছিল ছোটকাল থেকে, সে আমাদের বাড়িতে আসে। তো উনি পার্মানেন্টলি আমাদের কাছে আসতো, এসে আমার তাবিজ টাবিজ দিয়ে দিত। তো আমি দেখতাম যে আমার সাথে তাবিজ আছে, তো পরে অনেক সময় পাইতাম না তাবিজ, মানে আমি নিজেও জানতাম না তাবিজ গুলা কেমনে কেমনে চলে যেত। আর এদিক দিয়ে আমি কিছু পাগলামি টাইপের করি, মানে ছোটকালে পাগলামি বলতে গেলে আমার ফ্যামিলির মধ্যে আমি অনেক ঝগড়া করতাম। আমার যে বড় বোন আছে, সে আমার সাথে অনেক মিথ্যা কথা বলতো, তো ওর সাথে আমার খালি ঝগড়া হইতো, ওরে আমি অনেক মারতাম। এই বিষয়ে নিয়ে আম্মা আমারে মারতো, ঝগড়া যদি করতাম। তো আমার কথা হচ্ছে কি, আমার মিথ্যা বললো কেন? আর আমার একটা ছোটকাল থেকে একটা স্বভাব ছিল কি, যে যাই করুক, যত ভুলই করুক, আমার কাছে কিন্তু সত্য কথা বলে, তাহলে আমি অনেক খুশি হই, মানে সত্য জিনিসটা আমি অনেক আনন্দ পাই। তাহলে আমার যা ক্ষতি হোক, যত বড় লস হোক, আমি তারা কিচ্ছু বলবো না, শুধু সত্য বলে। তো আমার বোন আমার সাথে মিথ্যা বলতো দিকে, ওর সাথে আমার একটা গ্যাঞ্জাম লাগেই থাকতো। তারপরে আমার একটা ছোট বোন হয়, তখন এই পড়াশোনা মনে করেন কি ছাইড়ে দিছি, পড়াশোনাও করি না, এই স্কুলে গ্যাঞ্জাম করে চলে আসছি, আর পড়াশোনা করতেছি না, আর শয়তানি করি খালি। আপনার মাঝে মাঝে পাগলামি করি, মানে কিছু টাইপের পাগলামি করি, আপনার পোলাপানের লগে ঝগড়া করি, এবং আপনার বাসায় মানে ঠিক মতো খাওয়া দাওয়া করি না, সারাদিন কই থাকি আমি নিজেও জানি না, এরকম ধরনের কিছু পাগলামি টাগলামি করি। তো পরে করা হয় কি, আমাকে নিয়ে মানে আমার কবিরাজ দেখায় যে আমার ছেলে এই ধরনের, মানে আমার আব্বা আম্মা এক কবিরাজ দেখায় যে এরকম পাগলামি টাগলামি করে। অনেক সময় মানে আমি জামা কাপড় খুললে আমার রাস্তায় হাঁটতাম ছোট খালে। তো বলছে ঠিক আছে, তো আপনি ছেলেরে এই যে আমাদের এলাকায় একটা পাগলা মসজিদ আছে, কিশোরগঞ্জের সবচেয়ে নাম করা একটা মসজিদ, ওই জায়গায় নিয়ে যান, একটা সমাধান পাইতে পারেন, এক কবিরাজে বলে। তো আমার আব্বা আম্মা ছোটকালে নিয়ে যায়, যেদিন আমাকে নিয়ে যাবে সেদিন আমি যাইতে রাজি না, মানে আমাকে খুঁজেই পানা। আচ্ছা। তো আমি আপনার এই অনেক জায়গায় মানে আমার খুঁজে, এবং আমার আব্বা আমার অনেক দৌড়ায়, ধরার পরে আমার আব্বা ওই দিন চেতে যা, আমার আব্বা নিজের গায়ে নিজে আঘাত করে, মানে আমার আব্বা অনেক জিদি ছিল, কেন আমাকে ধরতে পারে না। তো নিয়ে যাওয়ার পরে ওই পাগলা মসজিদে নিয়ে যাওয়ার পরে আপনার হয় কি, মানে আমাকে কিছু কথা বলে, তো কথা বলার পরে আমার সেন্স থাকে না। তো আমার আব্বা আম্মা পাশে থাকে, অনেক কিছু মানত টানত করার পরে আছে ঠিক আছে। তো হুজুরে বলে ঠিক আছে, ওর কোনো সমস্যা নেই, আমাদের পাগলা মসজিদ দুটা স্টুডেন্ট মানে জিন আর কি, ওর সাথে থাকবে, ওর কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, আর আপনার ছেলে কিন্তু নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো ঠিক আছে, আমার নিয়ে আসলো, তখন আমি নামাজ পড়ি, এবং আমি খুব ভালো চলি মোটামুটি। আবার আমি স্কুলে ব্রাকে ভর্তি হই। তো পড়াশোনাতে আমি অনেক ভালো একটা স্টুডেন্ট ছিলাম, ওইখানে পড়াশোনা করি। এর ভিতরে আমি কি করি, মানে আমাদের বাজারে একটা পানের দোকান দিই আর কি। আমাদের আর্থিক অবস্থা তখন, আমার মানে ছোট বোন হয়েছে, হওয়ার পরে আরেকটা ছোট বোন হয়েছে, তাছাড়া আমার আব্বা দুধের ব্যবসা করে, তো তেমন একটা পোষায় না। আমার আব্বা কি করতো, যেই মানে মিষ্টি করে দুধ দিত, এখানে আমরা ছানা খাইতে আমরা পয়সা আনতাম। আমি নিজে অনেকবার দুধ নিয়ে গেছি, দেখা গেল 1 কেজি দুধে যদি আপনার 1 কেজি পানি মারা হয়, 2 কেজি দুধ না, ছানা কিন্তু 1 কেজিরই আসবে।
ওকে। তো ওই ছানাটা হিসাব করে আমার টাকাটা দেওয়া হইতো। তো আমার আব্বা আর এমনি তেমন কিছু বুঝতো না, অনেকে আছে কি মানে যা কারিগরের কিছু টাকা পয়সা দিলে মূল্যটা বেশি লিখে দেয় এরকম। তো আমার আব্বা এগুলো বুঝতো না, তখন দুধের ব্যবসা পোষায় না, তখন কি করবো আমাদের সংসারে মানে একটু অশান্তি আসে আর কি, মানে অভাব জিনিসটা আসে। তখন আমার আব্বা কি করে দুধের ব্যবসা ছেড়ে দেয়, মানে রিক্সা চালায়। আচ্ছা। রিক্সা চালাই দিক দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে আমার 3 বোন, আমি, এরপরে আপনার মানে 6 জন আমাদের ফ্যামিলি মেম্বার। তো আমার আব্বা রিক্সা চালাতে থাকে, এভাবে চলে। তখন আমাদের অবস্থা তখন বেশি একটা ভালো যাইতেছে না। তখন আমি কি করি, একটা দোকান নিই আর কি, মানে আমাদের বাজারে গরুর হাট জমে, তো ওই জায়গায় পান আর সিগারেট বিক্রি করি, একদম পড়াশোনাও করি। ওকে। চালান খুব কমই ছিল, তো মোটামুটি এভাবেই চলতেছি। তখন আপনার আমি এদিক দিয়ে পড়াশোনা ছেড়ে দিই, ব্রাক স্কুলে প্রায় 4 পর্যন্ত মানে পড়াশোনা করি, আর যাওয়া হয় না, মানে আমি ম্যাডামের সাথে একটু রাগারাগি হয়, পরে দূর আর পড়াশোনাই করবো না। ওকে। তো পড়াশোনা করি না, বাড়িতে চলে আসি, বাড়িতে থাকি। তো আমাদের শহর একদম আমাদের পড়াশোনা ছেড়ে দিলেন? হ্যাঁ। কোন ক্লাসে থাকতে? এটা ক্লাস 4-এ তখন। ওকে। ক্লাস 4-এ থাকতে আপনি পড়াশোনা ছেড়ে দিলেন? ওকে। তখন আমাদের বাড়ি আর শহর কিন্তু বেশি একটা দূরত্ব না, 5 কিলোমিটার, মানে 10 টাকা ভাড়া হয় শহর আসা যাওয়া করতে। ওকে। তো আমি ছোট থেকে চালু ছিলাম আর কি, মানে শহরে যখন আসা যাওয়া করতাম, একদিন এক বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়, সে আমার নাম ঠিকানা জিগায়, কই থাকি, কি আসে বিষয়। আর এই দিক দিয়ে কিন্তু আমি মানে বাড়িতে কিন্তু দুষ্টুমি আসি, জগাদাটি আসি। আমার আব্বাও তখন দেখা গেল কি অনেক সময় ওনার মিজাজ ভালো থাকে না, আর এদিকে আমাদের ফ্যামিলি, তখন আমার আরেকটা ভাই হয়, তখন দেখা গেল কি আমার বয়সটা 11-12 এরকম চলতেছে সম্ভবত। জি। তখন দেখা গেল কি এই যে ইয়াতে কিশোরগঞ্জে আসা যাওয়া করি, তো মানে আমি বলি বাড়িতে থাকবো না, যে আমি শহরে আইসা পড়বো, ঠিক আছে। তো আমার বাইরের কাছে একটা কাজ চাই, কি কাজ করবি, আমি দেখি যে কোনো একটা কাজ টাজ করবো, তাহলে আমাদের লোকে থাক, তোমাদের লোক থেকে কাজ কি থাকলেই বুঝবি। তো দিয়ে একদিন থাকি, তো উনি কি করে মানে ওরা মানে একটা গ্যাং আর কি, মানে গ্যাঞ্জাম করে আর কি, ঠিক আছে। কোনো জায়গায় গ্যাঞ্জাম করতো, মারামারি করতো, তা আমাদেরকে দিয়ে কি করতো, পিস্তল, এরপরে মানে চাপাটি, এগুলা মানে আগে থেকে নিয়ে যেতাম, মানে আমরা ছোট ছিলাম তো বস্তায় বেড়ে দিয়ে দিত, আমরা গেতাম নিয়ে যেতাম, যে অমুক জায়গায় নিয়ে খারাপ দিই, আমাকে দরকার লাগবে। ওকে। ওরা নিয়ে যেত না, এরকম আমরা দিয়ে নেওয়াইতো আর কি। একটা জায়গা দেখাইতো, একটা বালুর টাল দেখাইতো, একটা গর্ত দেখাইতো, যে সবকিছু কিন্তু এই জায়গায় থাকে। তো দেখাতো এগুলো, এই যে বড় ভাই বললাম, উনি দেখাইতো। তো ওদের সাথে আমি থাকি, ওদের সাথে কাজ হলো কি মানে এই ধরনের মানে রংবাজি, এবং আপনার আমার কাজ হচ্ছে কি, আমি এই ক্লাস 3-তে পড়া অবস্থায় না, তখন তো পড়াশোনা ছেড়ে দিচ্ছি। তখন আমার বয়স কত? 11 থেকে 12 বছর। 11 থেকে 12 বছর। এই সময় ওদের সাথে মিশন? ওকে। তো ওদের সাথে মিশি, বা আমার এই ধরনের কাজ, আমি শহরে থাকি, বাড়িতে খুব কমই আসি। তো আমি প্রায় মাসখানেক থাকার পরে মানে আমি এক জায়গায় মানে তখন আমি নেশা করতাম, মানে ওদের সাথে থাকলে দেখ ওরা ফেন্সি খাইতো, তখন ফেন্সি আপনার 100, 150, 120 এরকম করে বেচত। আচ্ছা। তা আমিও কি করতাম, মানে ওই বয়সে খাইতাম, ফেন্সি খাইতাম। ফেন্সি খাইতেন এত অল্প বয়সে? জি। টাকা পেতেন কোথায়? টাকা ওই যে বড় ভাইরা ছিল, ওরা আনতো, ওরা খাইতো, আমি নিতাম না, খাইতাম, আমার দিত, আমিও খাইতাম। আর ওরা আমার দেখে গেল খরচ, মানে 20 টাকা দিলে মোটামুটি তখন ভালো খরচ হইতো, 20 টাকা 50 টাকা এরকম দিলে অনেক কিছু মনে করতাম। ওকে। তখন আমি মানে ভাবতেছি যে এই জিনিসটা আমি যে লাইনে এখন আসছি, এলে আমি 2-4-5 বছর থাকি, তাহলে তো ভবিষ্যতে আমি সন্ত্রাস হবো, এরকম একটা চিন্তা আমার মাথায় আসলো। আমি যদি সন্ত্রাস হই, তো কোনো একদিন হয়তো আমার রাস্তায় মরতে হবে, মানে এই আইডিয়াটা আমার মাথায় চলে আসলো। এবং আমি চিন্তা করি যে আমি আমার বাপ মার অনেক আদরের সন্তান, কারণ আমার চাচিরা, ফুপুরা আর অনেকেই বলছে তোর অনেক আদর করতো, এবং তুই যদি না হইতি তোর মার ডিভোর্স বন্ধ দিয়েই তো। তো এইগুলো আমি নিয়ে চিন্তা ভাবনা করি না, করার পরে আমি কই না, এই কাজ করা যাবে না, এই কাজ ছেড়ে দিব, যে কোনো কাজ করে খাম। তো আমি আমার ওই যে বড় ভাইয়ের কাছে যাই, ওরা অনেক বন্ধু বান্ধব একসাথে পরে, আমি বলে ভাই আমি কিছু কথা বলবো। তখন সন্ধ্যা ওভার হয়ে গেছে, কি কথা, আমি বলে ভাই আমি আপনার সাথে থাকবো না, আমি ভালো হবো, আমি কাজ করে খাম, ঠিক আছে। আমি এই লাইনে থাকলে 2 দিন পর দেখলে আমি আপনাদের সন্ত্রাস হবো, লাস্টে আমার মরণ কিন্তু রাস্তাঘাটে হইব, আমি রাস্তাঘাটে মরতে চাই না। এই উপলব্ধিটা কি আপনার ওই একাই হলো নাকি নিজে থেকে? হ্যাঁ, বিকালবেলা আমি একাই বসে রয়েছি, বিল্ডিং এর ছাদে বসে ছিলাম তখন, একা আমি এগুলো ভাবছি, আমি একা নিচ থেকে ওদেরকে বলছি। তখন আমার বাইরে একটা বন্ধু ছিল, হ্যাঁ কইতেছে বাবা তোর মাথায় তো ভালো আইডিয়া আসছে, তুই তো এত অল্প বয়সী ভালো একটা আইডিয়া করে ফেলছিস, ঠিক আছে তুই অনেক ছোট মানুষ, তার ভবিষ্যৎটা নষ্ট করা যাবে না, ঠিক আছে। উনি আমাকে একটা ভালো যুক্তি দিল। আর আরেকজনে বললো যে আমাদের এই লাইনে আসলে মনে করস কি কেউ বাড়িতে পারে না, ঠিক আছে, তুই কিন্তু আমাদের অনেক খবর টবর জানোস, কিন্তু এই তুই যদি কোনো কিছু মুখ খোলাস তাহলে তোর জানে মেলে ফেলাম, যে ভাই আমার কথা হচ্ছে কি আমি কাজ করে খাবো, আর আপনার যা করেন আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি এই বিষয়ে আসবো না বা কারোর কাছে যাবো না, কোনো কিছু বলবো না, আপনারা থাকবেন, আমার মতো থাকবো। তো আপনার এর ভিতরে একটা কথা ফেলে আসছি, আমি যখন যে ওদের সাথে ছিলাম তখন কিন্তু আমি আপনার যে ওদের সাথে থাকাকালীন যে নেশা টেশা করতাম, এবং কি আমি আপনার যে তখনও ফেন্সিডিল খেতাম, নেশা খাইতাম, এবং কি এই যে
মানে বাঙালি ঢুকাইতাম। ভাঙাড়ি টোকাতেন মানে যে পথের ভিতরে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হয়তো কি আমাদের কিশোরগঞ্জ থেকে অনেক দূরে চলে যেতাম, অন্য এলাকায় চলে যেতাম। আর যে বাঙালি যে মহাজন ছিল ওরা আমার টাকা দিত, মনে করেন আমরা 2 জন থাকতাম 3 জন থাকতাম, মানে আমরা 500-600 টাকা দিত, আমরা দূরে কোনো গ্রামে যাইতাম, গিয়ে মানে বাঙালি ঢুকাই আনতাম। তো 2-3 দিন এই কাজটা করার পরে দিকে আমার সাথে যে আছে সে যে মানে বদনা, সিলভারের বদনা এবং পিতলের বদনা এগুলো চুরি করে, এবং পিতলের ঢেক পাতিল গুলো চুরি করে। কিভাবে চুরি করে? মানে একটা বদনা দেয়া গেল কি আপনার বাড়ির সামনে পড়ে রয়েছে, এটা কি নিয়ে খেলে ভেঙে পড়ে গেল, আচ্ছা আচ্ছা, ওই জায়গা ছেড়ে দেয়। এবং কি সিলভারে কোনো কিছু পাইলো, তখন সিলভারের দাম ছিল মোটামুটি, এগুলো চুরি করতো। মানে আমি দেখতাম কেউ আসেনি, আমি পাহারা দিতাম যে কেউ আসেনি। তো এরকম ভাবে 2-3 দিন যাই, তো ভালো টাকা পাই, 500 মানে বাগাবাগি করার 500-600 এরকম টাকা পাইতাম তখনই, মোটামুটি ভালো টাকা। তো 2-3 দিন করার পরে আমি মানে অপরাধ জিনিসটার ভয় পাইতাম কেন জানি। মানে আমার কাছে মনে হইতো যে এটা মানে আমি যে চুরি করতেছি বা ও যে চুরি করতেছে আমিও তোর লগে জড়িত, যদি কেউ দেখে ফেলা তাহলে তো অনেক মারধর করবে। কারণ আমি দেখতাম মানে ছোটকালে দেখতাম যে আমাদের বাজারে চোর ধরার পরে অনেক শক্ত করে পিটায়, মানে বাতে পায়ে বাইন্ধে পিটায়। আমার অনেক ভয় লাগতো যে আমি দুজি এই যে চুরি করতেছি, দুজি আমার কেউ দেখে তো আমাকেও মারবে, তো এরকম করবে, আমি ভয় লাগতো। তখন আমি আরেকটা নেশা করি, তখন ঢ্যান্ডি একটা নেশা আছে, ওটা একটা কষ এক ধরনের। আচ্ছা, ওটা যে পলিথিনে করে খাইতে হয়, ওটা যে হাওয়াটা নিতে হয়। জি, আমরা দেখেছি রাস্তাঘাটে, ওটাও খেলেন আপনি? তখন ওটাও খাইতাম, ঢ্যান্ডি খাইতাম। তখন ফেন্সি আর ড্যান্ডি খাওয়া পড়তো আমার। আচ্ছা, তো আমি তখন বাড়িতে আইসা পড়ি, তখন এই দিক সেদিক ঘোরাফেরা করি, এবং আপনার এই সংসারে ঝগড়াঝাটি হয়, দেখা গেল কোনো জায়গায় কোনো বিচার টাচার গেলে একটা কি আমি নিজ থেকে কোনো ঝগড়া করতাম না ভাই। মানে আমার সাথে যদি কেউ মিথ্যা বলতো, এক জায়গায় যাইতেছি, বন্ধু বান্ধবী হোক আর যাই হোক, মানে একটা যে কোনো একটা কথা নিয়ে মিথ্যা কথা বলছে বা একটা গালি দিয়ে ফেলাইছে, আমার মায়ের নাম তুলে যদি কেউ গালি দিত, তখন আমার মানে মাথায় রক্ত উঠে যেত। তখন আমার মানে আমি মনে করতাম কি যে আমার যে একটা শক্তি আছে ভাইয়া, আমি অন্য শক্তি অনুভব করতাম, যে আমার ভিতরে অনেক শক্তি হয়ে গেছে, এরকম লাগতো আমার কাছে। অনেক মারধর করতাম অনেক পোলাপান্ডে, কিন্তু আমার মানে চেহারা দিকে বুঝতো না যে আমার এত শক্তি, এরকম আমার কাছে লাগতো অনেক শক্তি। তো আমার আব্বা কি করতো, মানে আমার খোঁজ ধরাই তুলে দেখ, আমি রাতে ভয়ে বাসা যেতাম না। আর আমার আব্বা আমার কেমনে বিচার করতো, দেখা গেল কি আমার পাইছে, ঠিক আছে, যাই পায় হাতে, ঠেঙ্গা বা বড় ধরনের লাঠি বা লাঠি ঘুষি, মানে এরকম ভাবে মারতো। আর আমার মা কি করতো, মানে আমার শাসন করতো বলতে গেলে, মানে কাঁচা কঞ্চা দিয়ে অনেক জোরে জোরে বাইরিত, এরকম শাসন করতো। আমার দাদা যখন আমার মারা যায় যে রাত্রে, এই রাত্রে আমার আম্মা আমার সারা রাত পিটায়। আমার আব্বা রাত্রে প্রায় 12টা দিকে ধরে এনে দেয় আমার। তখন আপনি ড্রাগ নিতেন? না, তখন আমি ড্রাগ নিতাম না, ড্রাগ নিতাম শহরে থাকতে, বাড়িতে আসলে কোনো ড্রাগ নিতাম না। আচ্ছা, তো এই পেটালো কি কারণে? ঝগড়া করতাম এবং মনে করেন রাস্তাঘাটে মারামারি করতাম, এবং আম্মার সাথে আমি খারাপ বিহেভ করতাম, মানে কোনো কিছু বললে আমি আম্মারও গালি দিতাম, ঝাড়ি দিতাম। আচ্ছা, আম্মার জিদুরে পরিবারের এই মেম্বারদের সঙ্গে আপনার সেই সময় খারাপ ব্যবহার করা শুরু। আপনি যে লেখাপড়াটা বাদ দিয়ে দিলেন, আপনার ফ্যামিলি থেকে চাপ দিল না আপনার উপরে যে লেখাপড়াটা কন্টিনিউ করো? আপনার পরিবারের এরকম লেখাপড়াওয়ালা কেউ ছিল না? তেমন ছিল না, তবে আমার আম্মা বলছিল আর কি। আর আমাদের বংশের ভিতরে হ্যাঁ লেখাপড়াটা কম, মানে এসএসসি পাশের লোকই খুব কম। ওকে, হ্যাঁ বলেন। তারপর তো আপনার এরকম মানে বাড়িতে মানে আমার কাছে অসহ্য লাগে আর কি, ঠিক আছে, ভালো লাগে না। আমি ঝগড়াঝাটিও করি, আম্মাকে অনেক চেঁথাই, আম্মা পরে এগুলো রাত্রে অনেক বিচার আচার করে, মারে অনেক শক্ত করে, মাইর টাইট দিয়ে এরকম করে। তখন ঢাকায় মিরপুর 7 নম্বরে আমার একটা মানে আমাদের বাড়ির পাশে সম্পর্কে, উনি আমার দাদা হয়, তো ওনার বাসা মিরপুর 7 নম্বরে, ওনার একটা ভাতিজা স্বরূপা নাম, তো উনি আমার মানে বাড়িতে যায়, আমাদের বাড়ি ওনার বাড়ি এক বাড়ি। তো উনি রিটায়ার্ড হওয়ার পর একটা দোকান দিছে, বাসার সামনে একটা দোকান, তো একটা ছোট একটা বাচ্চা লাগে। তো উনি চিন্তা করলো যে এই স্বরূপান্টি বলতেছে যে তুই আমার লাগে চল ঢাকা, আমি তোর একটা বাসা দিয়ে দিবো, একটা কাজ আছে দিয়ে দিবো, নে তুই তোর মাকে পাবে, কিছু টাকাও পাইবো, তুই ভালো হয়ে মানুষ হতে পারবি, ঠিক আছে। ওই জায়গায় গেলে ওই লোকটাও ভালো। তো আমি ওই জায়গায় আসি, তো ওনার নাম হচ্ছে মল্লিক মিয়া। উনি ওনার কথা না বললেই নয়, উনি মানে আল্লাহর ফেরেশতা কাকে বলে ভাই দেখা যায় না, কিন্তু ওনাকে দেখলে মনে হয় যে এরকম কিছু আছে। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এবং কি আমি ওনাকে নানা বলে ডাকতাম, কারণ আমি অনেক ছোটকালে, তখন আমার বয়সটা 12-13 এরকমই চলে। তো ছোটকালে আসি, আইসা মানে ওনার যে ছোট মেয়েটা, তার নাম হচ্ছে কি, আমরা একই বয়সে ছিলাম, মানে একবার ছোট ছিলাম, একই বয়সে ছিলাম। ওরা পড়াশোনা করতো, আমার কাজ ছিল কি, আমি মানে নানা সকালবেলা ফজর নামাজ পড়ে দোকানটা খুলতো, তো আমি 8-9টার দিকে উঠে মানে দোকানটা বসতাম, তো উনি একটু রেস্ট টেস্ট নিত, তো আমি দোকানে থাকতাম, এবং কি দোকানে কিন্তু পড়াশোনা করতাম, আমি নিজে নিজে বা পড়াশোনা করতাম, ওদের বই আছে এরকম ভাবে পড়াশোনা করতাম নিজ থেকে। বাবা এই যে টিএনটি আছে এদের বইটা নিতাম, পড়াশোনা করতাম, মানে আমার পড়াশোনার প্রতি কিনা স্বাদ জাগলো আবার যে আমি পড়াশোনা করবো। তো ওই জায়গায় অনেকদিন থাকি, ওরা কিন্তু আমার টাকা দেয়, আমার আম্মাকে টাকা দেয়। উনি কি করতো, মানে মাস 6 মাস হয়ে গেলে গুলিস্তান নিয়ে আসতো, আমার এসে মানে আমার একটা বাসের টিকিট করে বাসে উঠাইতো। উনি কিছু টাকা আমার দিত, যে টাকাটা তোর মার নিয়ে দিবি, ঠিক আছে, মানে 2000-2500 এরকম দিত, এবং কিছু টাকা আমার নিজে দিত, মানে এই টাকাটা দিয়ে তুই দেশে খরচ করবি, বন্ধু বান্ধব নিয়ে কিছু খাবি, তুই ছোট মানুষের বন্ধু বান্ধব আছে না, আবার মানে তোর টাকা লাগে তো বলিস, ঠিক আছে, এরকম কিছু বলতো।
তা আমি দেশে যাইতাম, যে ঘুরে টুরে আবার আসতাম। তো উনি আমাকে আমার নিয়ে অনেক রসিকতা করতো উনি তো, এবং কি উনি আমার ভালো কিছু জ্ঞান বুদ্ধি দিত। ওকে। অনেক ভালো জ্ঞান বুদ্ধি, নামাজ পড়বি, অনেক ভালো কিছু জ্ঞান বুদ্ধি দিত। আর উনি তাহাজ্জুদ নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তাহাজ্জুদ নামাজ পড়তো। ওকে। উনি আমাকে অনেক আদর করতো। আর উনি আমার একটা জিনিস উনি লক্ষ্য করছে যে আমি সত্য কথা বলতাম। আর ওই বাসার মধ্যে মানে আমার সবার সাথে দেখা গেল কি, আমার দাদির সাথে, ওনার ওয়াইফের সাথে আমার একটু ঝগড়া হইতো। জি। তো ঝগড়া হইতো, এবং কি আমার আন্টিদের সাথে ঝগড়া হইতো। কিছু আন্টি আছে বিবাহিত ছিল, ওনার 8টা মেয়ে ছিল, একটা মাত্র ছেলে আমার মামা। আপনারই আন্টি? আমার আন্টি বলতে গেলে আমার চাচাতো আন্টি আর কি, সম্পর্কে এক ধরনের আন্টি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনের মতো দেখতো, মানে ও সবাই আমার আদর করতো। ছোট ছিলাম, ওদের বাসায় একটা অভ্যাস কি, যে সত্য বলবে তারে অনেক পছন্দ করতো। আর আমার নানা কিন্তু সত্যবাদী লোক অনেক পছন্দ করতো। আচ্ছা। আর আমি সত্য বলতাম, মিথ্যা কথা বলতাম না। আর আমার সাথে কেউ মিথ্যা কথা বললে মানে আমি লেগে যেতাম, নানার সামনে লেগে যেতাম। ওকে ওকে। ভাড়াটে মারাটে যদি কোনো কিছু বলতো না, আমার বড় টড় লোক আমি মানতাম না। মানে ছোটবেলা থেকে এক ধরনের বখাটে ক্যারেক্টার আপনার মধ্যে ছিল, এবং সেটা সামহাউ ডেভেলপ করছিল। পরিবারের শাসন আদর ততটা ছিল না এইসব বিষয়ের পিছনে, আমরা বুঝতে পারছি। বলুন তারপর। তো ওই জায়গায় আপনার প্রায় বছর 2-1 থাকি আমি ওই জায়গায়। ওকে। থাকার পরে আবার আমি দেশে চলে আসি। দেশে মাসখানেক ঘুরে ফিরে পরে আপনার আবার কোনো কাজ কাম পাইতেছি না, আবার যাই ওই জায়গায় যাই আবার। ঠিক আছে, ওই জায়গায় যাই, ওই জায়গায় থাকি। তখন আমার নানা অসুস্থ হয়ে যান, ওনার যে একটা অপারেশন লাগবে, মানে এই ক্যান্সার হয়েছে, এই জায়গায় টিউমার হয়েছে। টিউমারটা অপারেশন করার পর ওনার ক্যান্সার হয়ে গেছে। তো আমার মামা, ওনার ছেলে যেটা একটা দোকান দিচ্ছে, মোবাইলের দোকান, মিরপুর 1 নম্বর শাহালি মাজারের পিছনে ওই জায়গায় দোকান ছিল, উদয়ন টেলিকম। তো আপনার ওই দোকানে অনেক ওই জায়গায় বসতি ছিল, মানে ঢাকা শহরে যত ভিক্ষুক আছে ভাই ওই জায়গায় থাকে বেশিরভাগ। ওরাই সব আমাদের দোকানে এসব ফোন টোন করতো, কথাবার্তা বলতো, এবং কি আপনার এই যে অনেক মোবাইল চুরি হয়ে যেত, অনেক লোকের মোবাইল নিয়ে যেত। এটা আপনার 2006-7 ঘটনা বলতেছি। জি। তো এই মানে মোবাইল থাকে না, বা মামার কথা মতো অনেক ছেলে ফেলে মানে কাজ করতে পারে না। তো মামা আমার পছন্দ করে। ওকে। পছন্দ করে না করার পরে মানে আমি ওই দোকানে যাই। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আমাদের এখানে আসার জন্য, কনফেস করবার জন্য আপনি ফোন করুন এই নাম্বারে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। বিরতি নেবার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই। আগামী সপ্তাহে প্রচারিত হবে জেবিএসবি আনসেন্সর্ড পার্ট 2, অর্থাৎ জেবিএসবি আনসেন্সর্ড যেই স্পেশাল এপিসোডটি শুরু হয়েছে প্রতি মাসের শেষ সপ্তাহে, এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ, সেখানে প্রচারিত হবে পার্ট 2। চলুন দেখে নেই পার্ট 2-তে কে আসছে আমাদের অতিথি হয়ে। জটনি হিজরা বলতেছে, কয় আমার এক মাইয়া বিয়ে দিছিলাম, আমি নাতিন পাইছি না, আমি জটনি হিজরা হয়ে গেছি। ওই সবুজ বলতেছে, আমি জোসনা হয়েছি না, তো তুই কেন পারবি না? খুদার দুনিয়াতে তো নাই নাই নাই, একটা পিঁপড়া আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তার কাছেও ঠাই নাই। এই উপর থেকে এত নিষ্পন্ত এত বড় একটা কাজ, সেই কাজটাই করে এই খুলনা শহরে বাগেরহাট চিতলমারিয়া ওখানে অপারেশন করাইলো আমাকে। সোমা হিজরা থাকবে পার্ট 2-তে, এবং পার্ট 1 যারা শোনেননি তারা বুঝতে পারবেন না যে পার্ট 2-র ঘটনাটা আসলে কি। আমি বলবো পার্ট 1টা শুনে নেবার জন্য। পার্ট 1 যেখানে শুভ হিজরা কনফেস করেছিলেন, সেই ঘটনাটি কি পরিমাণ সত্য সেটা প্রমাণ করবে পার্ট 2। প্রচারিত হবে এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ রাত 11টায়, জেবিএসবি আনসেন্সর্ড পার্ট 2। আমরা ফিরে আসছি 4 মিনিট পর। আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর, আমাদের সঙ্গে রয়েছে রহিম, কনফেস করছে রহিমের কাছে আমি আবারও ফিরে যাচ্ছি। রহিম, আমরা যেখানটায় ছিলাম তারপর। তো আমি যখন মিরপুর 7 নম্বরে থাকতাম, ওই যে আমার দোকানে থাকাকালীন, মামা ওই জায়গায় দোকান দেয়, দেওয়ার পরে দেখা গেল এর ভিতরে আমি আমার খালার বাসায় যাই। আমার খালা মোহাম্মদপুর শেখের এলাকায় থাকে, ওই জায়গায় যাওয়া হইতো। আমার ছোট খালার আমার 3টা মেয়ে আছে। তো ওনার যে বড় মেয়েটা, ওর নাম হচ্ছে ফাতেমা। তো এরপরে আমি দেশে যাই। দেশে যাওয়ার পরে মানে ঈদে বেড়াতে যাই, এই আমার খালাতো বোনও যা। তো একটা কি ওই জিনিসটা আমি একটা ভয় পেতাম কি, যে আমি যখন দেশে থাকতাম, দেশে যাওয়া আসা করতাম, আর দেশে অনেকদিন ছিলাম, তো দেখা গেল কি আমার যে আশেপাশে যে ফুফাতো বোনগুলো ছিল, চাচাতো বোনগুলো ছিল, মানে ওদের অনেক ইশারা ইঙ্গিত আমি পাইতাম, কিন্তু আমি এদিকে মানে দূরে থাকতাম। একটা আমি যে লজ্জা বা ইজ্জত জিনিসটা ভয় পাইতাম, যে এই জায়গায় খারাপ কথা বলি বা কোনো কিছু হয় তাইলে মানুষে খারাপ
খারাপ ভাববে, জি। ইজ্জতের অনেক দাম আছে। আর একটা জিনিস বলতাম কি, আমার যে চাচাতো বোনদের কাছ থেকে অনেক ইশারা ইঙ্গিতেই পাইতাম। আচ্ছা আমি একটা জিনিস বলতাম যে তোরা আমার বোন, ঠিক আছে, আমি আমার ছোট বোনগুলো যেরকম দেখি তোদেরকে আমি এরকমই দেখি। আচ্ছা তো ওই আমার খালাতো বোনটা ঢাকায় থাকতো, তো একটু অন্যরকম ছিল, মানে আমার সাথে মানে সে গায়ে হাত দেয়, অন্যরকম একটা টিয়া করে আর কি। তখন আমার বয়সটা প্রায় 15 থেকে 16 বছর হবে এরকম। আমি তখন আমি মানে ওই আমার থেকে অনেক বেশি বুঝতো এইসব বিষয়ে, আচ্ছা আমি একটু কম বুঝতাম। তখন নানির বাড়িতে বেড়াতে যাই, মানে বেড়াতে যাওয়ার পরে আমরা রাত্রে একটা খাটে থাকি, মানে এই কিছুক্ষণের জন্য আমার আরেকটা খালা আছে ওর বাসায় যাই। তো ওই জায়গায় কি করে ডাইরেক্ট মানে শুয়ে জায়গা এরকম করে আর কি। তো আমি কিন্তু উঠে আয় পড়ি জায়গা, কি করে আমি বুঝি নাই ডাইরেক্ট মানে বসে আসি কাটে। এটা মানে আপনার সঙ্গে আপনার কার সম্পর্কের কথা বলছেন আপনি? আপনার আমার খালাতো বোন। আপন মানে আপন, হ্যাঁ। উনি কি আপনার চেয়ে বয়সে বড় ছিল? না, একই বয়স। আমরা এই বিষয়গুলো এই কারণে নিয়ে আসছি যে কি ধরনের পরিবেশের মধ্যে বড় হচ্ছে ও, কারণ এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার যে যে ধরনের পরিবারে একটা সন্তান বড় হয় সেই পরিবেশ থেকেই, সেই পরিবার থেকেই সে তার ব্যক্তিগত আচরণগুলো কিন্তু অ্যাডাপ্ট করে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং শুনতে খুব অপ্রীতিকর হলেও এই মানুষটা আমাদের সমাজে বসবাস করে, যে মানুষটি অপরাধ করছেন, এবং তার অপরাধ বা তার আচরণ কোনো না কোনো ভাবে আমাদের ব্যক্তি জীবনকে হ্যাম্পার্ড করে। সে কারণেই এই বিষয়গুলো নিয়ে এত ছিছি করার কিছু নাই। ডাক্তার যেমন একটা সমস্যাকে তার কাছে সমস্যা হিসেবে দেখেন, প্রবলেম হিসেবে দেখেন, তো ওইভাবে আমরা প্রত্যেকটা মানুষই সমাজের জন্য কিন্তু নিজ নিজ জায়গা থেকে একটা ডাক্তার। কারণ আমার একটা ভূমিকা সমাজকে সুন্দর পথ দেখাতে পারে। আজকের এই মানুষটাকে আমরা জানার চেষ্টা করছি এই কারণে, ওকে জাজমেন্টে আনার জন্য না। ও যে পরিবেশে বড় হয়ে যে ভুলগুলো করছে, সে কারণেই তো আজকে যাহা বলিব সত্য বলিব। ওই ভুলগুলো যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে না করি, কিংবা আমাদের চারপাশের মধ্যে এরকম পরিবেশে কেউ যাতে এভাবে বড় না হয় যাতে করে এরকম অপরাধী হয়। বলুন আপনি। তো এর ভিতরে আমি আবার ঢাকা চলে আসি। ওই জায়গা তেমন কিছু হয় নাই, আমার ছোট কালা বাড়ি মানে বাইরে পাকশাক করতেছিল। আপনার মনের মধ্যে কিউরিওসিটি গ্রো করে, ওই ঘটনার পর থেকে একটা কৌতূহল জন্ম হয়। কৌতূহল জন্ম, একটা আকর্ষণ হয়, মেয়েদের প্রতি যে একটা আকর্ষণ, এরকম একটা ইয়া হয় আর কি আমার। ওকে। তো আমি ঢাকায় আবার মামার দোকানে চলে আসি। ফোনের দোকান ছিল এই জায়গায়, আমাদের ফোনের দোকানে আমি চাকরি করি। তো ওই জায়গায় একটা ছেলে আসতো, বরিশাল বাড়ি। ওই ছেলেটা ওর একটা মানে বোন থাকতো, চাচাতো বোন। ওই জায়গায় আসতো, ওই ছেলেটা মেয়েটার কাছে আসতো, আমার দোকানে এসে ফোনে কথা বলতো। তো একসময় হয় কি যে আমি দোকানের ক্যাশ থেকে আমি প্রস্তাব করতে গেছি একটু দূরে, হয়তো বা 30 থেকে 40 হাত দূরে গেছি প্রস্তাব করতে। তো ক্যাশ আমার টাকা ছিল 7,500। ওই পোলা গেছে টাকাটা নিয়ে চলে গেছে। তো আমি ক্যাশ এসে দিকে টাকা নাই। তো মামারে বলছি, ফোন দিচ্ছি, মামা এই ঘটনা। মামা দোকানে আসলো, আইসা উনি আমার গায়ে হাত দিল, মানে আমার মারলো যে তুই টাকা তুই নিছস। এটা কি আপন মামা? আপন মা বলতে গেলে যে বাসায় থাকতে বড় হয়েছি। ওকে। তো আপনের চেয়ে বেশি তারা আমার দেখে। জি। তো টাকা তুই নিছস, যে আমি আপনাদের বাসায় ছোটকাল থেকে বড় হয়েছি এই পর্যন্ত, এই কথাটা তো আপনি বাসায় বিশ্বাস করবেন না, টাকা আমি নিয়ে নিই। তো উনি আমার মারধর করে। তো আমি আমরা একটা কথা বলি, দেখেন মামা, টাকা আমি নিই নাই, টাকাটা এইভাবে এই ছেলেটা নিছে। তারপরে যদি আপনি আমার সন্দেহ করতেছেন, আপনার এই টাকা পরিশোধ করতে যে কয়দিন লাগে আপনি দোকানে কাজ করতেন, ঠিক ওই দিন কাজ করে চলে যাবো, ঠিক আছে, আমার কোনো বেতন দিতে হবে না। আচ্ছা, এটা আপনি বললেন? হ্যাঁ, যেটা আমি বললাম। তো বাসায় গেছি, বাসায় তো কেউ বিশ্বাস করে না যে এই ছেলে টাকা নিব, কেউ এইগুলো কথা বিশ্বাস করে না বাসা। তো মানে আমার চিন্তা হলি না আমি এই দোকানে থাকবো না, আমার মনে মামা আমার মনে আঘাত দিয়ে দিচ্ছে। আমি আবার দেশে চলে যাই। হ্যাঁ, এই দেশে গিয়ে কিছুদিন ঘুরি, 10-15 দিন ঘুরার পরে আমি চিন্তা করি যে কি করবো এই ধরনের চিন্তায় আসছি। তখন বয়স 16-17 চলে। আমার যে খালু, ওনার একটা দোকান আছে সেকেন্ড টেক, মানে টঙ্গের দোকান, পান দোকান, চাটা বেছে। তো উনি কি করে আমার এই দোকানে আনায়, যে আমার দোকানে কাজ টাজ করো, কিছু টাকা পয়সা দিই মনে, মাসে যাই দিই 1000-1200 টাকা যাই দিই। আমার খালা, আপন খালু। তো আমি এই জায়গায় আসি। এর ভিতরে যে আমি যে মেয়েটার সাথে লাভ ছিল এক ধরনের, মানে সে অফার দিয়েছে, আমি অফার দিয়েছি, একটু 3 মাস প্রেম প্রীতি ছিল, এরকম ছিল আমার যে ফাতেমার সাথে। তো তার যখন বিয়ে হয় তখন সে আমার জানা, আমি করি না, এবং কি আমার আম্মা এই বিষয়টা জানে। আচ্ছা। আমার আম্মা জানার পরে আম্মা বলতেছে যে বাবা দেখো, এই আমার ছোট বোনের মেয়ে কিন্তু ভালো না, ঠিক আছে, তুমি কিন্তু এই মেয়ের পাল্লাই পড়ো না, তোমার এখনো বিয়ে করার বয়স হয় নাই, মেয়ের চরিত্র বা আচার আচরণ আমাদের ভালো লাগে না। কে বলেছে? আমার আম্মা আমার কি মানে বুঝায় আর কি। কার সম্পর্কে? ওই মেয়ের সম্পর্কে। কোন মেয়েটা? এটা হচ্ছে আমার খালাতো বোন, বড়টা। ওনার সঙ্গে কি আপনি মিশতেন সেই সময়টাতে? যোগাযোগ হইতো, কথাবার্তা হইতো ফোনে। এইটুকু নিয়ে আপনাকে পরামর্শ দিল যে আপনি ওনার সঙ্গে যোগাযোগ না করবেন? হ্যাঁ, আমার আম্মা এই বিষয়টা বুঝতে পারে। তখন এই ফোনের দোকানে থাকাকালীন মানে তখন আমার আম্মা এটা সংকেত দিল, ঠিক আছে, আমি আমার কথা মেনে নিলাম। এবং কি আমি আমার আম্মার বুঝাইলাম যে মা, আমি কিন্তু এত বোকা ছেলে না, আর এই মেয়ে কিরকম আমি জানি, ঠিক আছে, আর আমার তো এখনো বিয়ের বয়সে হয় না, আবার 16-17 বছর চলে, আমি কি এখন বিয়ে শাদী করবো নাকি? আপনার আপন খালাতো বোন ছিল সে? জি, আপন খালাতো বোন। কি নাম ছিল? ফাতেমা নাম ছিল। ফাতেমা। তো এই ফাতেমা কি আপনার চেয়ে বয়সে বড় ছিল? আমার সমবয়সী ছিল। সমবয়সী, ঠিক আছে, বলেন তারপর। তো আমি কিন্তু আমার এই যে খালুর দোকানে আসি, চায়ের দোকান ছিল, মাস 2.5-3 মাস থাকি আমি, ঠিক আছে। তো একটা জিনিস দেখি যে আমাদের প্রতি যে আগে যেটা আদর ছিল, একটা টান ছিল,
মানে একটা মায়া ছিল, মহব্বত ছিল, এই জিনিসটা ওদের দোকানে থেকে আমি এটা হারাই ফেলাইতেছি, আমার কালাকালো থেকে আমি এটা হারাই ফেলাইতেছি। তো আমি কি করি, আমি থাকি না, চলে যাই দেশে গিয়ে করি কি কাপড়ের ব্যবসা নেই, 3 পিস, এরপরে এক ধরনের যে হকারি করে গ্রামে জি। সাইকেল দিয়ে ওই ধরনের কাপড়ের শর্ট প্যান্ট, হাফ প্যান্ট, এগুলো আপনি ব্যবসা শুরু করেন, তো ভালো উদ্যোগ। বেকার বসে না থেকে কিছু না কিছু করার চেষ্টা করছেন, হুইচ ইজ ভেরি গুড। ওকে, তো কাপড়ের ব্যবসা করতেছি। তা এর ভিতরে কি করলাম, আমি এই যে টাকা পয়সা হাতাইতেছি, আমি আবার জুয়া খেলায় ঢুকে গেলাম। প্রথম যাইতাম, অনেক টাকা পয়সা মানে আনতে পারতাম, জিততে পারতাম। তো এক পর্যায়ে দেখা গেল কি এই চালান সুদ্ধা মানে খায় ফেলেছি, আমার যে ব্যবসা যে চালানটা মানে লস টু লস চালান সহ খেয়ে ফেলেছেন, চালান সহ হারিয়ে ফেলেছি। তখন কি করা যায় তো চিন্তা করলাম, আমার একটা চাচা আছে, তো এবার যে মিরপুর মানে স্ট্যান্ডে তখন সে গাড়ি লাইনে আইসে, পিক আপ লাইনে, তখন 2007-এর দিকে ঘটনা মনে হয়। তো আমি ওরে ফোন দিই, ফোন দেওয়ার পরে সে মানে বলে আর কি যে আসার জন্য বলে, মানে আমরা হেল্পারিতে লাগাই আর কি, 3 টনি গাড়ি ছিল পিক আপ। তো ওই জায়গায় আমি হেল্পারি করি, হেল্পারি করতে করতে আপনার দেখা গেল কি 7, 8, 9 পর্যন্ত করি। তো ড্রাইভিংটা কিন্তু এর মধ্যে শিখে ফেলাই আমি। এর ভিতরে আমার দেশ থেকে খবর আসে কি যে আমার আব্বা মানে পায়ে একটা সিফটি হয়েছে, এর থেকে অপারেশন হয়েছে। ওকে, তো আমি দেশে দেখতে যাই, তখন কি করি আমি দেশে চলে যাই, মানে আমাদের ফ্যামিলি অবস্থাটা খুব খারাপ। দেশে গিয়ে কি করবো চিন্তা করতাম, আমি ড্রাইভিং পুরোপুরি পারি, শিখা আমার ড্রাইভিং। জি। তো আমি দেশে গিয়ে মানে ড্রাইভিং মানে আমার বন্ধু বান্ধব আছে গাড়ি চালায়, আমার চাচা একটা আছে গাড়ি চালায়, মাইকুর চালায়, তো ওদেরকে সাথে যোগাযোগ করি যেটা গাড়ি নেওয়ার জন্য। তো এর ভিতরে আপনি একটা মানে সেনা করলাম, একটা গাড়ি আছে মানে ব্যাটারি চালিত, ঠিক আছে, ওটা আপনার মোটামুটি ভালো ইনকাম তখন এটা দিয়া। তখন প্রথম বাইরে, তো প্রথম ভালো ইনকাম করি, তখন আমি দেশেই থাকি এবং আমি ফ্যামিলিটাও চালাই, আমি অনেক ভালো চলতেছি। 1 বছরের ভিতরে দেখা গেল কি আমি আমার ফ্যামিলি চালাই, আমি প্রায় 40,000 টাকা ক্যাশ করে ফেলেছি। ওকে, আমার অনেক আশা যে আমি একটা গাড়ি কিনবো। না খুব ভালো, আপনি তখন তো খুব ভালো লাইনে আছেন। ওকে, তো আমি টাকা জমাইতেছি, গাড়ি কিনবো, এদিকে আমার পুরো ফ্যামিলি কিন্তু আমি চালাইতেছি। এর ভিতরে আমার আব্বার যে রোগটা না আবার বাসান দেয়, মানে এই পায়ের সমস্যাটা বাসান দেয়। আমার আব্বা তোমার কাজ কাম তখন করেই না। জি। তখন রমজান মাস ছিল, এর আগেই আমার আম্মা নিয়ে ভর্তি করাই, কিশোরগঞ্জ সদর হসপিটালে ভর্তি করাই। একজন ডাক্তার ছিল নজরুল ইসলাম মোল্লা। তখন আমি কিন্তু আমার শহরে যে ছোট গাড়ি যে ঘুরতাম চলতাম, যে বন্ধু বান্ধব ছিল ওদের সাথে কিন্তু আবার আমার উঠা বসা মিলামেশা হয়। আচ্ছা। তো মাঝে মাঝে কিন্তু আবার কিন্তু আবার যে গাঁজা এরকম খাওয়া পরে ড্রিঙ্ক করতাম, তখন বাংলা মদ, মানে টাকা পয়সা যা রোজগার করেছেন এখন আবার খরচের দিকে ধান্দা চলে গেছে। টাকা পয়সা তো কামাই দিয়েছি, তখন অলরেডি কামাইতেছি। তো আমার আব্বা তো আবার হসপিটালে ভর্তি হয়। তো আমার আম্মা মনে করেন কি হসপিটালে যখন একটা রুগীর সাথে কেউ থাকে, সে কিন্তু অনেক বড় রুগী হয়ে যায়। আমার চেষ্টাটা করতে হয় অনেক বেশি আর কি, বড় রুগী হয়ে যায় বলতে আপনি যেটা বোঝাচ্ছেন যে আসলে মানে তার নিজের শরীরের দিকে খেয়াল থাকে না এবং পরবর্তী দেখা যায় সেই বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন অপারেশন হওয়ার পরে আমার বাপ মানে সুস্থ হয়ে আসে, এদিকে আমি আমার ফ্যামিলি চালাইতেছি। এর ভিতরে আমার একটা মানে মেজো খালাতো বোনটা আমাদের দেশে যায়, ঠিক আছে। তখন আমার রুমটাই ছিল আলাদা, একেবারে আলাদা ছিল। মেজো খালাতো বোন দেশে যায়, বড় খালাতো বোন নিয়ে আপনার বাবা মায়ের এক ধরনের সমস্যা ছিল কিন্তু যোগাযোগ না করতে। তখন কি বড় খালাতো বোনের সঙ্গে আপনার কোনো ধরনের কোনো যোগাযোগ নেই, তার বিয়ে হয়ে গেছে। তখন তার বিয়ে হয়ে গেছে, মেজো খালাতো বোন বেড়াতে এসছে, তোমার কি আপন খালাতো বোন? জি, আপন খালাতো, ওরই আপন ছোট বোন। আচ্ছা, তো নাম কি ছিল ওনার? ওর নাম ছিল সেলিনা ছিল নাম। তো সেলিনা আমাদের বাড়িতে যাওয়ার পরে আমি রাত্রে যখন খাওয়া দাওয়া করি, আমার রুমটা ছিল একেবারে আলাদা। তো আমার একটা মোবাইল ছিল, আমার মোবাইলে একটা পিকচার ছিল, একটা মেয়ের পিকচার। হঠাৎ করে সে আমাকে মানে এই পিকচারের দিকে আমার বলে ফেলা যে তুই এটা আপনাকে বলে? আমাকে বলে, হ্যাঁ। কথাটা আমার মাইন্ডে লেগে যায়, কি সে আমার এই কথাটা বললো, এই ধরনের কথা। আমার সারা শরীর জিদ উঠে জায়গা। তো রাত্রে আমি এই জিদ্দে ঘুমাইতে পারি না, সে আমার এই ধরনের কথা কেন বললো, কালকে মজা দেখান। তো আমাদের বাড়িতে সে থাকে। তো আমি কালকে সকালে কি করছি, ওরে নিয়ে মানে চল আমার এক বন্ধু বাড়ি আছে ঘুরাম, এই জন্য কথা বলে আমারে কইয়া এক রিক্সা লইছি আমাদের বাড়ির পাশে সে। আমি তারে বলে নিছি যে তারে ভয় দেখাম, মানে কাজী বেশি নিয়ে যাবো, বিয়ে করার একটা ভয় দেখাম, এই ধরনের মানে একটা ভয় টয় দেখাম। তখন শহরে নিয়ে আসি। তখন আমি বলতেছি তোরে, তুই যে কালকে আমাদের গাড়িটা দিছিলি, তো খালাতো বোন না তোর ছাড়িয়ে দিতাম, মানে এই ধরনের ঠেট দিয়ে খালাতো বোন যা তোর বিয়ে শাদী করে তখন মনে করো তোর একটা সাজা দিম। তখন আমি ভাবছি সে এই কথাটা শুনলে সে ভয় পাইবো, কিন্তু সে ভয় পাইতেছে না, হাসতেছে। শহরে গেছি, একটা নাকফুল কিনছি, সিটিগুলো 10 টাকা, আংটি কিনছি, এই দেখি স্বর্ণের নাকফুল আমি অনেক আগে থেকে বানায় রাখছি, যারা বিয়ে করি এই দিয়ে বিয়ে করুন। তখন সে মানে একটু হয়ে অন্যরকম হয়ে যায়। তখন তার মার সাথে কথা বলে, আমার ছোট খালার সাথে। তারা আমি আমার ছোট খালা যে কিরে কি হয়েছে রে, কি হয়েছে না, আমার সিরিয়াসলি বলতেছি আমি তোমার মেয়ের বিয়ে করে ফেলতেছি, কাজী বেশি দিয়েছি, ঠিক আছে। আমার খালার আমি জানাই, তো আমার খালা এই বিষয়টা জানার পরে আপনার হয় কি যে ওরে দেখলাম যে একটু ভয় পাইতেছে। এর ভিতরে কিন্তু আমার খালাতো বোনের বিষয়ে কিন্তু আমি অনেক কিছু জানি। ওদের বাড়িতে বেড়াতে যাই এক সময়। তো এই যে যার সাথে মানে এই বিয়ে করতে নিচ্ছি, সে কিন্তু আপনার রেপ হয়, এটা এই খবরটা আমার আসে। রেপ হয় কার কাছ থেকে জানেন? জানি আপনার মানে ওরই ফুফাতো বোন,
ওর নাম ফাতেমা। কোথায় জানলেন, কিভাবে জানলেন? ওদের বাড়িতে আমি আসা যাওয়া করতাম। তো ও বললো যে ও রেপ হয়েছে। ও তখন আপনি সে করে কি মানে আমি তার রিক্সা ঘুরায় নিয়ে আসি, যখন দেখি যে জানা তার মধ্যে ভয় ভয় লাগতেছে, বুঝছি যে ধরে গেছে আসলে মানে বিয়ে করলাম, মানে একটু অবাক হয়ে গেছে। তাহলে মজা নিছি, ঠিক আছে, বিয়ে হাতে কিছুই না, কালকে গালি দিছিল, প্রতিশোধ নিবার চাইছিলাম, তুই ভয় পাইলি না, পরে একটু পাইছিস, ঠিক আছে, মজা নিছিলাম। কয় তখন আব্বা মা জানিয়ে গেছে, আমি তোর আব্বা মা কিছু কইবা না, আমি ফোন করে বলে দেবো, তোর কিছু সমস্যা কয় কিছু কয় তাহলে আমার কথা কইস। তো সে আবার ঢাকা আসে, ঢাকা আসার পরে আমার সাথে যোগাযোগ করে আমি তোর আব্বা মা কিছু বলছে, না ঠিক আছে, না বললে তো নাই, বাদ দে। তো এর ভিতরে সে আমার সাথে যোগাযোগ করে, প্রায় যোগাযোগ করে, ফোনে কথাবার্তা কয়, মানে এক ধরনের মানে প্রেম লাভ রিলেশনের দিকে সে আমার জড়ায়। তখন আমার কথা হইলো কি যে না আমি এখন বিয়ে শাদী করবো না, তখন আমার বয়সটা মনে করেন কি 19 এরকম চলে আর কি। পুরা ফ্যামিলির চাপ আমার উপরে যে না আমি এখন বিয়ে শাদী করবো না, আমার এই ছোট 2টা বোন আছে, এই 2টা বোনের বিয়ে শাদী দিয়ে পরে আমি বিয়ে শাদী করবো। এবং কি আমার আম্মা ওই বিষয়টা নিয়ে জানে, এই মেয়ে অনেকবার মানে দেশে চলে যেত, ঠিক আছে, আমাকে দেখা করতো আমার সাথে গিয়া। তো আম্মা এই বিষয়টা অনেকবার জানে, আম্মা আমার অনেক বুঝায়, অনেক মানে পাগলা মসজিদের মধ্যে নিয়ে যায়, নিয়ে আগে আমার আম্মা আমার বুঝায়। তো আমি আমার আম্মার একটা কথা বলছি যে মা এই মেয়েটার সম্বন্ধে অনেক কিছু জানি, আর এই মেয়ে আমি বিয়ে করবো না, ঠিক আছে, আর এই তো মনে করো কি ঢাকা শহরের মেয়ে আমি বিয়ে করবো, দেশ গ্রামের মেয়ে 10টা দিকে একটা মেয়ে আমি বিয়ে করবো। আমার আম্মা বলে যে হ্যাঁ তো 10 গ্রাম 10টা মেয়ে দিকে আমি একটা মেয়ে বিয়ে করাম, আর তোর যদি এখন যদি বিয়ে করার কোনো শখ জাগে তুই আমার আমি তোর দেশে মেয়ে দেখাই, দেশে মেয়ে বিয়ে করাম, কারণ আমি কোনো আত্মীয়তা করতে রাজি না, আমার আম্মাই কথাটা বলে। তা আমি আমার আম্মার জ্ঞান টেন দিই, এর ভিতরে সে আমার অনেকবার ফোন দেয়, ডিস্টার্ব করে, কথাবার্তা কয়, আমি মানে এক ধরনের মানে তার সাথে কথা বলি, কিন্তু প্রেম প্রীতির বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, খাইতে দিই, এরকম করি, মাঝে মাঝে রাগারাগিও দেখাই। তো তখন আমি দেশে গাড়ি চালাই, তখন সে করে কি আমাদের বাড়িতে আবার যায়, সে যখন আমাদের বাড়িতে বেড়ায় আইসা পড়ে তখন আমার চেঞ্জ অন্যরকম হয়ে যায়, ঠিক আছে, আমি খালি ঢাকা আসার জন্য আমার মন খালি পাগল হয়, তখন আমার মানে চেঞ্জটাই অন্যরকম হয়ে যায়। তখন আমি কোনো নেশা পানি করতাম না, তবে আপনার আমার মেজাজ সবসময় গরম থাকতো, শিলনাকে নিয়ে দিচ্ছি কেউ কোনো কথা বলতো তখন আমার মেজাজ চেতে যেত। আচ্ছা, তখন হয় কি দেখা গেল কি আপনার আমার বড় বোনই যে ওর মাথাটা শিলে নিয়ে খাইছে, ঠিক আছে, গাড়িগুলি চালাইতেছে না ঠিক মতো, এই এরকম ভাবে চলতেছে, তখন আমি বড় বোনের ধরে পিটাই, অনেক পিটাই। কে বলে এটা? আমার বড় বোন। আপন বড় বোন? হ্যাঁ আপন বড় বোন। আচ্ছা, মাত্রটা কি তখন আমার আম্মা আসে, আমার আম্মা এসে মনে করে আমাকে বাধা দেয়, ঠিক আছে, আম্মা যখন এসে বাধা দেয় তখন আমি একটা লাঠি নিয়ে মানে আম্মার পায়ে জোরে একটা বাড়ি দিই, মার পায়ে বাড়ি দেন? অনেক জোরে একটা বাড়ি দিই। তো আমার মা বাড়িটা খায় মানে একদম মানে মাটিতে পুরো দাফে দিয়ে থাকে, একদম অন্যরকম ভাবে দাফে দিয়ে থাকে। তো আমার কেউ ধরে রাখতে পারতেছে না, আমার কথা আমি আরো মারুম, আমি মা জানে মেরে ফেলাম, এরকম আমার কাছে লাগতেছে যে এই আম্মা যখন বাধা দিচ্ছে তখনই আমার অন্যরকম লাগতেছে। এবং আমি বাড়ি খাই আমার মা অনেক চিল্লাফাল্লা করতেছে, মাটিতে পড়ে অনেক চিল্লা দিচ্ছে, আমি চিল্লাই দিন তোরা আজকে মেরে ফেলাম। তো আমি আবার যাই মারতে, অনেক লোক ধরে আমাদের রাখতে পারে না। এবং পৃথিবীতে সবচেয়ে বড় কুলাঙ্গার হচ্ছে সেই সন্তান যে তার মাতৃগর্ভে জন্ম নিয়ে এইরকম অন্যায় কাজ করতে পারে। এটা আমি অনেকবার বলেছি আমার এই এপিসোডগুলোতে। মানুষের বিবেক কতটা মানে ভয়াবহতম ভাবে নিচের দিকে গেলে বা কতটা বিবেক বর্জিত একজন মানুষ হলে এই মানুষটা তার নিজের মায়ে, যেখানে 10 মাস 10 দিন তাকে গর্ভে ধরেছে, লালন পালন করেছে, এবং ছি 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 ছি, এগুলো অনেক বলতে কষ্ট হয়, মানে এতটা আমরা অমানবিক। আজকে বারবারই বলি, যিনি গেস্ট তাকে আপনারা জাজমেন্টে আনবেন না। ও কনফেস করতে এসছে নিজের ভুল বুঝতে পেরে, ওকে জাজমেন্টে নেওয়াটা আমাদের মূল বিষয় না। বিষয়টা হচ্ছে রহিমের জায়গায় আপনার নামটা যেন কখনো উচ্চারিত না হয়। আপনি তো প্রথমত মায়ের গায়ে হাত তুলেছেন, তারপরে আপনি আরো হাত তোলার চেষ্টা করতেছি। বলুন শুনি। তারপর তখন আমার শরীরে অনেক মানে আমার কাছে লাগে অনেক শক্তি, আমি টিউবওয়েল চাইতেছি, টিউবওয়েলটা উঠে ফেলাইবো, আমাদের যে টিউবওয়েল আছে এরকম, আমি যাই টিউবওয়েল উঠে ফেলাইতে, এবং কি আমার অনেক লোকজন ধরে, তখন আমি লাত্তি মেরে টিউবওয়েল ভেঙে ফেলি। তখন ওরা বুঝতে পারে যে না এমনি কোনো সমস্যা আছে, তখন আমার অনেকজনই ধরে টরে। তখন আমার পরে আমার একটা ছোট বোন আছে, আমি যারা কুলে পেটে করে মানুষ করছি, মানে সে আমার অনেক আদরের বোন, সে আমারে মানে অনেকগুলো থাপ্পড় দেয়, অনেক লোকজন আমার ধরে রাখছে, অনেকগুলো থাপ্পড় দেওয়া, থাপ্পড় গায়ে মানে স্তব্ধ হয়ে যাই আমি। যাওয়ারে আমি এত ছোট কাল থেকে আদর যত্ন করে পালছি, আমি কোনো জায়গায় গেলে সে ঘুমাইতো না, সে আমি হ্যাঁ যদি কোনো জায়গায় যাইতো তাহলে আমি ঘুমাইতাম না, আমার ছোট বোনটা এত আদর করতাম। তখন সে আমার অনেকগুলো থাপ্পড় দেওয়ার পর আমি মানে শর্ট হয়ে যাই। তো আমি পরে এখান থেকে মানে চলে যাই, আমি বুঝতে পারি যে না আমার ভিতরে একটা আঘাত গেছে, আমার বোনে যখন মারছে তখন আমার ভিতরে আঘাত। তখন আমি চিন্তা করি যে মা আমার দুনিয়া দেখাইছে, আমি তো সেই মায়ের গায়ে আঘাত করছি, এই জিনিসটা তখন আমার ইয়াতে ঢুকে। আমি চলে যাই, কয়েকদিন এভাবে চলি, গাড়ি গুড়ি চালাই। তখন সে কিছুদিন পরে আমাদের যে পাগলা মসজিদে কোরআন শিব মানসিব করে, আর এদিকে তার সাথে আমার ফোনে কথা হয় না, আমি রাগারাগি দেখাই, এবং কি সে আসে তার মা বাবার কাছে কমপ্লেন দেই, এগুলো তো হইতেই আছে, চলতেই আছে, আমার মা অনেক বুঝাইতেছে। তো এর ভিতরে সে আপনার পাগলা মসজিদে কোরআন শিব মানসিব করে যে আমার বিয়ে করে সে কোরআন শিব দেবে, কিছু বলে টলে। আমি এদিকে দেশে আছি,
দেশে চলতেছি। তো আমার কিন্তু ঢাকা আইতে গেলে মন চিতেছে। তো এর ভিতরে অনেক অফার পাইছি, আমি কিন্তু কোনোটাই নেই। সে ঢাকা থেকে অনেক যোগাযোগ করতো, ফোন দিত, দেশে চলে যেত আমার দেখা করার জন্য, আমার আসতে বলতো, আমি তো তখন আসতাম না। তো মাঝখানে তার বাবা মা তার যে ছোট দুই বাইরে নিয়ে আমাদের বাড়িতে যায়, ওদিকে সিলেট যাবে, সিলেট থেকে ঢাকা ফিরবে। আর ওদের দুই বোনকে রেখে যাওয়ার, একটা ছোট বোন আছে, ওরা রেখে যাওয়ার পরে আপনার সে আমার ফোন দেয় যে বাসা খালি আছে, আসবে। আমি বলে না, আমি কই আসবো, আমি দেশে না। তখন মানে সে ফিজিক্যাল রিলেশনের কথা বলে, মানে আমার একটা মানে শখ জাগে, মানে শখ জাগে আর কি, ঠিক আছে। ফিজিক্যাল রিলেশনের কথা বলে বলতে যে আসো বাসায়, আসো খালি বাসায়, এই ধরনের কিছু বলে। তো আমি বুঝতে পারি যে তার সাথে আমার এই ধরনের কিছু হবে। তখন আমার তখন কি আপনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল, মানে জি, আপনার সঙ্গে সম্পর্ক বলতে আমি যেটা বোঝাচ্ছি মানে প্রেমের সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? আমি তাকে ভালোবাসতাম, সে আমাকে পুরোপুরি ভালোবাসতো। আপনি তাকে ভালোবাসতেন না, কিন্তু সে আপনাকে লাভ করতো এবং সে আপনাকে অফার দিয়েছে এরকম একটা অনৈতিক অফার তার বাসায় যাওয়ার জন্য। জি, ওকে। তারপর তো আমি যাই, তো ওই রাত্রে আপনি তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়। ওকে। তো আমি সকালবেলা আবার দেশে চলে যাই, সে সকালবেলা আমার পিছিয়ে আবার দেশে যায়, আমি কিন্তু তার না বলে চলে গেছি। আপনার পিছিয়ে আবার দেশে চলে যায়? জি। মানে আবার আপনি কোথা থেকে কোথায় আসেন তার সঙ্গে এই সম্পর্কটা করার জন্য, আমাকে এটা বলেন। আমি কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসি। কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসেন এই সম্পর্কটা করার জন্য। তারপরে সম্পর্কটা করে আপনি যখন বাড়িতে চলে যাচ্ছেন তখন আপনার পিছিয়ে সে যায়? আমার 2 মাস পরে সেও গেছে। কেন গেছে? অফার করেছিল আপনাকে যে আপনার সঙ্গে বাড়িতে যেতে চাই আপনার বাড়ি? না, এই ধরনের অফার করছিল না। আমার মানে ফোন অফ করে দিয়েছিলাম, আমি ফিজিক্যাল রিলেশন করে আমি চলে যেতেছিলাম। ফোন অফ করে দিয়েছেন কেন? আমি ফিজিক্যাল রিলেশন করে বুঝতে পারছি সে আমার কাছে অনেক কিছু লুকাইছে, ঠিক আছে। সে আমার এর আগে যেরকম কথাবার্তা বলছে, তার জীবনে কোনো সমস্যা নাই, কিন্তু আমি তার সাথে ফিজিক্যাল রিলেশন করছি, এটা আমি এটুকুই বুঝতে পারছি সে আমার কাছে অনেক কিছু লুকাইছে এবং সে অনেক কিছু ফিজিক্যাল রিলেশন করছে, এটা বুঝতে পারি। এটা আপনি বুঝতে পারেন? আপনার কোনো এক্সপেরিয়েন্স ছিল এই বিষয়ে আগে? জি। মানে আপনারও শারীরিক সম্পর্কের একটা এক্সপেরিয়েন্স ছিল আগে থেকে? জানতাম। এইগুলো কি মানে কিভাবে ছিল এটা? মানে আপনি কোথাও যেতেন নিয়মিত বা? না, যেতাম বলতে গেলে একবার আমি গেছিলাম একটা মেয়েটা মানে বাই দ্য ওয়ে আমি আসলে জানার জন্য আমার বন্ধু বান্ধব যারা বিবাহিত কেন এক্সপেরিয়েন্স ছিল। তো এবং আপনি এই আপনার খালাতো বোনের সঙ্গে এই কাজটা করার পরে আপনি জানতে পারলেন যে না, সে আসলে কিছু বিষয় আপনার কাছ থেকে লুকিয়েছে। তো এটা করার পরে আপনার রাগ হয়েছে বা ক্ষোভ হয়েছে, তারপর আপনি ফোন বন্ধ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন এবং সে আপনাকে কনভিন্স করার জন্য আপনার পিছিয়ে রওনা হয়েছে, তাই কি বিষয়টা? হ্যাঁ, এরকম। ওকে। তারপর তো আম্মারে জানাই এই যে সেলিনা আসছে, আমি তখন শহরে গাড়ি চালিয়ে যাচ্ছি, সে আমার ফোন দেয়। তখন আম্মা জান গেল, আম্মা সেলিনা আইছে, সেলিনা কিন্তু আরো কয়েকবার যাইতুগা, দেশে যাইতুগা। তো আম্মা কি করে আমার খালারে জানাই এবং আমি রিটার্ন আম্মা বলে যে বাবা এই মেয়ে বাড়িতে না, আনলে তোমার জায়গা নাই। আম্মা এই কথা বলে, তখন আম্মার সাথে আমার যোগাযোগ মানে কথাবার্তা হয়। যখন আম্মার গায়ে হাত দিই তার 2-3 মাস আমার সাথে কথাবার্তা হইতো না। আচ্ছা। তখন সে আবার ঢাকা চলে আসে, ঢাকা পাঠায় দিতে আমি। তো এর ভিতরে সে আমাকে অনেকবার ফোন দিত, অনেকবার মানে অনেক কিছু বলতো, কান্নাকাটি করতো। তো আমি মানে তার সাথে কথা বলতে রাজি না, এরকম করতাম যে তুই আমার সাথে অনেক কিছু লুকাইছিস, মিথ্যাবাদী আমি পছন্দ করি না। ওকে। এই ধরনের কথাবার্তাকে আমি বলতাম, সে অনেক কান্নাকাটি করতো এবং কি আমি তার 3-4 মাস পরে আবার ঢাকায় আসি। আচ্ছা। ঢাকায় এসে ওদের বাসায় 2 দিন বেড়াই, আমার আবার যাই মামার বাসায় গিয়ে বেড়াই 2 দিন বেড়াই। আমি আবার যখন যেদিন যাবো সেদিন আপনার দুপুর 2টা থেকে বিকাল আমার কথা 5টা পর্যন্ত তার সাথে গল্প টল্প যদি করে করবো। সে গল্প করতেছে, সন্দেহ হয়ে যেতেছে, সে আমার যেতে দিতেছে না। আমি যাওয়ার জন্য চেষ্টা করতেছি, সে আমার যেতে দিতেছে না, কান্নাকাটি করতেছে, আমাকে সারা সে বাঁচবে না, মানে অনেক কাহিনী টাইনি বলতেছে। তো আমি কই আমি দেখে যাবো, সন্দেহ হয়ে যাচ্ছে, বাস ছেড়ে দিব। তো এক পর্যায়ে সে আমার মানে ধরে রাখি এরকম ভাব। তো আমি অনেক থাপ্পড় টুপ্পড় দিই ধরে, অনেক মানুষও ছিল তখন, বিকাল টাইম ছিল। অনেক থাপ্পড় দেওয়ার পরে সে আমার জড়ায় ধরে, মানে জুড়ে জড়ায় ধরে বলে যে সে আমাকে সারা বাঁচবে না। তখন অনেক কান্নাকাটি করতে, তখন আমি আর সইতে পারি না, ঠিক আছে। তখন আমি ঠিক আছে চল আমাদের বাড়িতে বেড়াটেরা চলে আবার আইসা করবি না, চল আমাদের বাড়ি যাই। কারণ আমি তার এই হিসাবে বলছি সে আমার খালাতো বোন, আমাদের বাড়িতে প্রায় যাইতো আগে, কিন্তু আমার সাথে একটা রিলেশনে হওয়ার পর থেকে মানে আম্মা চায় না যে সে মেয়ে আমাদের বাড়িতে যাক। এইটা আমার আম্মা চাইতো না। আর এইসব বিষয় কিন্তু আমার আম্মা অনেকবার শেয়ার করতো আমার খালার কাছে, বা আমি নিজেও বলতাম যে এই দিদি সে বলে বা এই সে আইসা পরে মাঝে মাঝে জানাইতাম, আমার খালারে জানাইতাম। তো এই কথা বলে আমি তার দেশে নিয়ে যাই। তো রাত্র তখন 10টা-11টা বাজে। তো আমি ডাইরেক্ট মানে আম্মার পায়ে গিয়ে পড়ি, সেলিনারে নিয়ে গিয়ে পড়ি। আপনি তখন কি সেলিনাকে লাভ করেন? জি, সে যখন কান্নাকাটি করে আমাকে জড়াই ধরে কান্নাকাটি করে, তখন তার আমি লাভ করি। মানে সবকিছু জেনে জেনে আপনি তাকে লাভ করেছেন? এটা মানে সেলিনা চাওয়ার কতদিন পরের ঘটনা, কয় মাস পরের ঘটনা? সেলিনা চাওয়ার 1 বছর। এটা 1 বছর ধরে এরকম মানে আপনাদের মধ্যে অন এন্ড অফ, ও চাচ্ছিল কিন্তু আপনি চাচ্ছিলেন না, ওর সঙ্গে আপনার একটা অবৈধ সম্পর্ক হয়েছে। এবং এটা কি একবারই হয়েছে নাকি বারবার? একবারই হয়েছে। তো এরপরে আপনি সেলিনার দ্বারা কোনো না কোনো ভাবে মোটিভেটেড হয়ে গেছেন এবং একটা পর্যায়ে গিয়ে আপনি মায়ের পা জড়িয়ে ধরেছেন। মানে আপনি যে মায়ের গায়ে হাত তুলেছেন সে কারণে আপনি মায়ের পা জড়িয়ে ধরেননি, মার কাছ থেকে মাপ চাননি, এই মেয়েটার জন্য আপনি গিয়ে আবার মায়ের পা জড়িয়ে ধরেছেন এবং সে আপনাকে রিকোয়েস্ট করেছে বলে। নাথিং টু সে, স্পিচলেস। বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব এবং রাত 1টার সময় ফিরব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে
আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 096113892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। বিরতি নেবার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, আগামী সপ্তাহে প্রচারিত হবে জেবিএসবি আনসেন্সর্ড পার্ট 2, অর্থাৎ জেবিএসবি আনসেন্সর্ড যেই স্পেশাল এপিসোডটি শুরু হয়েছে প্রতি মাসের শেষ সপ্তাহে, এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ, সেখানে প্রচারিত হবে পার্ট 2। চলুন দেখে নেই পার্ট 2-তে কে আসছে আমাদের অতিথি হয়ে। জটনি হিজরা বলতেছে, কয় আমার এক মাইয়া বিয়ে দিছিলাম, আমি নাতিন পাইছি না, আমি জটনি হিজরা হয়ে গেছি। ওই সবুজ বলতেছে আমি জোশনা হয়েছি না, তো তুই কেন পারবি না? খুদার দুনিয়াতে তো নাই নাই নাই, একটা পিঁপড়া আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তার কাছেও ঠাই নাই। এই উপর থেকে এত নিষ্পন্ত এত বড় একটা কাজ, সেই কাজটাই করেই খুলনা শহরে বাগেরহাট চিতলমারিয়া ওখানে অপারেশন করাইলো আমাকে। সোমা হিজরা থাকবে পার্ট 2-তে এবং পার্ট 1 যারা শোনেননি তারা বুঝতে পারবেন না যে পার্ট 2-র ঘটনাটা আসলে কি। আমি বলবো পার্ট 1টা শুনে নেবার জন্য। পার্ট 1 যেখানে শুভ হিজরা কনফেস করেছিলেন, সেই ঘটনাটি কি পরিমাণ সত্য সেটা প্রমাণ করবে পার্ট 2। প্রচারিত হবে এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ রাত 11টায় জেবিএসবি আনসেন্সর্ড পার্ট 2। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। সময় হচ্ছে রাত 12টা। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2-তে। হ্যাঁ রহিম, আমরা যেখানটায় ছিলাম তারপর তখন আমি মায়ের পায়ে ধরি, ছিলেন গিয়ে ধরে যে আমি বলি যে মা আমরা তো বিয়ে করে ফেলাইছি। বিয়ে কি করেছেন? জি না, বিয়ে করিনি তখন। আচ্ছা, তো এই কাজটা কেন করলেন? মানে দুজি বাড়ি থেকে যাওয়ার পরে দেখুন মা দুই চিল্লাফাল্লা করে বা জাগানো দেয়, তখন এই বয়েতে। আচ্ছা, তারপর যে আমরা তো বিয়ে করে আসছি ঢাকা থেকে, যে আমার আম্মা কে বিয়ে করছস, মানে কই বিয়ে করছস, কারে দিয়ে বিয়ে করাইছস, বিয়ে করলে নতুন কাপড় লাগে, এমনি কি বিয়ে হয়? তা আমরা বলছি যে মা এক হুজুরে দিয়ে বিয়ে করছি, মানে আমরা কিন্তু মিথ্যা কথা বলতেছি গিয়ে। তো আম্মা কইতেছে যে তোরা বিয়ে করে তো বিয়ে মানি না, তোদেরকে নতুন করে বিয়ে দেবো, ঠিক আছে, এবং কি মেয়ের গার্জেন আসতে হবে, ওকে ঠিক আছে। আর এই দিক দিয়ে আমার খালা খালু কিন্তু চাইতো, মানে ওনার মেয়েটার জন্য আমাদের মানে আমার কাছে দেয়। আমার বড় চাচার লগে অনেক মানে এই বিষয়ে নিয়ে কথা হয়েছে তাদের, আমার খালার সাথে। তো আপনার পরে কি করে, পরের দিন আমার আম্মাই এই যে আমার যে বড় বোনাচারি আছে এবং আমার দাদিরা আছে, ঠিক আছে, কুকিরা আছে, এরা নিয়ে আমার মানে খালুর কাছে ফোন দেয় আর কি। তখন আমার এই খালু বলে যে যেই মেয়ে আমার না কইয়া চলে গেছে, ঠিক আছে, না বলে চলে গেছে, এই মেয়ে এখন যদি আমার কাছে আসে তাহলে এই মেয়ে আমি গ্রহণ করবো না। তখন দেখা গেল কি সবাই কথাটা শুনে, লাউড স্পিকার ছিল, তো এই আমার বড় বোনেরা এবং যে বুবাই বলতাম, যারা বুবাই ফুফরা বলতেন, এরা বলতেছে কি যে এই মেয়ে নিয়ে সুখ হইব না, এই মেয়ে আপনার বোনের মেয়ে বোনের দিয়ে দেন, মেয়ে যাইতে গাইছিল বিয়ে করেন না, এই ধরনের বাজে কিছু কমেন্ট করতেছে। আর বন্ধু বান্ধবরা বলতেছে যে এই মেয়ে বিয়ে করিস না, বিয়ে করলে সুখ হবি না, তুই ঢাকা ঢুকা জায়গায় অন্য জায়গায় কয়দিন থাক, টাকা পয়সা আছে যে কয়দিন চল। তখন 40-50 হাজার টাকা আমার কাছে আছে চেষ্টা ভাবে যে তুই জায়গা করে। আমি চিন্তা করলাম যে না, মেয়েটা আমার একটা বছর ধরে চেষ্টা করতেছে, সেই ভালোবাসে, আমার ভালোবাসে, তার বিয়ে করলে তোমার মানে ইয়ে হইব না। আমার ভিতর থেকে তখন তার প্রতি একটা ভালোবাসা জেগে গেছে, মানে আমিও তারা লাভ করি তখন, আর সেও আমাকে অনেক লাভ করে তখন। তো আমি চিন্তা করলাম যে না, এটা একটা বেইমানি হয়ে যাবে এক ধরনের। তার প্রতি যখন আমি ফিজিক্যাল রিলেশন করি তখন থেকে মানে আমার একটা আবেগ সৃষ্টি হয়েছে, মানে তার প্রতি একটা দুর্বল আমি সৃষ্টি হয়ে গেছি, যে একটা ক্ষতি করছি, কিন্তু সে কিন্তু এই বিষয়ে অনেক লুকাইছে আমার কাছে, এই ধরনের আমার জিত থাকতো যে সে লুকাইছে লুকান আমার সাথে। তো পরে করে কি আপনার এই 12-13 দিন পরে আমার খালার সাথে যোগাযোগ হয়। আমার খালা, শ্বশুর, এই আমার খালু যায় আমাদের বাড়িতে, যায় গিয়ে মানে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে। তো আমাদের এলাকার মানে আমার বাপ চাচারা থাকে এবং আমার শ্বশুর এরকম থাকে, এলাকার 2-4-5 জন নিয়ে বিয়ে শাদী হয়। শুক্রবার মানে গায়ে হলুদ দিন পরে গায়ে হলুদ দেয়, মানে যেমন নর্মাল ভাবে যেমনি বিয়ে শাদী করে আর কি, এরকম ভাবে বিয়ে শাদী আমাদের হয়। বিয়ে শাদী হওয়ার পরে আমার শ্বশুর মানে চলে আসে, ঢাকা চলে আসে, ঢাকায় থাকতো, আমরা তখন দেশে থাকি। বিয়ে করলেন আপনারা তারপরে? হ্যাঁ, বিয়ে করলাম। মানে কি পারিবারিক ভাবেই বিয়েটা হলো? জি। ওকে। তখন দেখা গেল কি তখন আমি গাড়ি চালাইতাম, অটো বাইক চালাইতাম, এই যে অটো রিক্সা বলে ওটারে, সানা কল্যাণ গাড়ি, ওটা আমি চালাইতাম, মোটামুটি ইনকামও ভালো থাকতো। তখন তার সাথে আমি সংসারও করতেছি। মাঝে মাঝে দেখা যায় কি সে কিছু কিছু মিথ্যা কথা বলে। একটা কাজ সে জীবনে ভুলও করে ফেলা, যে কাজটা সে ভুল স্বীকার করতেছে না, যে কোনো বিষয়ই হোক সে স্বীকার করতেছে না। সে মানে নিজের মানে
নির্দোষ ভাবে এরকম বলে আর কি। এটা আমাদের অনেকের মধ্যেই প্রবণতাটা আছে। সরি বলাটা একটা বিশাল গুণ। আমরা একটা মজার বিষয় বলি, যেটা হচ্ছে যে আমাদের এই ছোট ছোট বিষয়গুলো আমাদের ব্যক্তি জীবনে সবার প্র্যাকটিস করা উচিত, ইভেন ইনক্লুডিং মি, আমার নিজেকে নিয়েও বলছি। সেটা হচ্ছে ধরেন রাস্তায় আপনি চলছেন, হঠাৎ করে আপনার পা থেকে আরেকজন লোকের একটা বড় ক্ষতি হয়ে গেল আপনার স্টেপ থেকে, এবং আপনি দেখবেন যে স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা প্রবণতা আছে নিজেকে ডিফেন্সিভ ভূমিকায় নিয়ে যাওয়ার, যে না আমার ভুলটা ছিল না, ভুলটা আপনার। সরি বলেন না। সরি বললে সমস্যাটা কোথায়? সরি বলাটা একটা মানুষকে ছোট করে না, এটা বরং বড় করে, এটা মহত্বের লক্ষণ। আমাদের ব্যাপারটা হয়ে গেছে, আমাদের কালচারে এরকম যে সরি বলা মানে হচ্ছে তুমি ছোট হয়ে গেলে। ব্যাপারটা আসলে উল্টোটা। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে এগুলো সবারই একটু প্র্যাকটিস করা উচিত, কারণ এটা ঠিক যে একজন বদলালে 10 জন বদলাবে, 10 জন বদলালে আমরা সবাই বদলাবো। ঠিক আছে? তো সরিটা সব অনেক সময় একটা ছোট্ট একটা শব্দ অনেক জটিল সমস্যার সমাধান করে দেয়। হ্যাঁ, নিজেকে ছোট করাটা মাঝে মাঝে বড় হওয়া, এটা আসলে সংসার জীবন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের মনে হয় প্র্যাকটিসটা করা উচিত। সরি বলতো না যেটা আপনার কাছে খারাপ লাগতো, আপনি কি বলতেন কখনো? একদম আজকে ফ্র্যাঙ্কলি বলবেন, আপনি কখনো বলতেন? আপনিও বলতেন না। তো সমস্যার সমাধান হবে কিভাবে বলেন? তারপর তখন 1 মাস পরে আমরা ঢাকা বেড়াইতে আসি। বেড়াতে আসার পরে মানে আমার এই এলাকায় অনেকে চিনতো, এর আগে থেকে গেছি, অনেকে চিনতো। তো অনেকেই বলে যে তুই বলে মানিক মিয়ার মেয়ে মেজো মেয়ের বিয়ে করছস? হ্যাঁ বিয়ে করছি। আরে তো জীবনটা ধ্বংস হয়ে গেছে, এন হয়েছে তেন হয়েছে, অনেকেই এই ধরনের কথাবার্তা বলতো। আমি জানি না কেন জন্য এগুলো বলতো আপনাকে। হ্যাঁ, মানে সেলিনাকে বিয়ে করার পর জীবনটা ধ্বংস হয়ে গেছে, জীবন ধ্বংস হয়েছে, মেয়ে ভালো না, অনেক ছেলে নিয়ে ঘুরছে, অনেক হলে ছবি দেখছে, এগুলো সব আমরা জানি। মানে ওই এলাকার লোকে আমরা, মানুষ সবসময় সমান থাকে না, একসময় মানুষ ভালো হয়ে যায়, সবসময় মানুষের দিন সমান যায় না। তো তার যে ফুফাতো বোন, সেও আমার তার বিষয়ে অনেক নেগেটিভ কিছু বলে। ঠিক আছে, এটা আগেও বলে আসছে, তখনও বলে। তখন আমি এইসব বিষয়ে মানে কান দিই না। তো দেশে যাই, দেশে যাওয়ার পরে একটা ফোন আসে। আমার ওয়াইফে যে একটা প্রেম করতো এর আগে, এটা আমি জানতাম, একটা ছেলের সাথে প্রেম করতো, সোহাগ নাম। তো এটা আমি জানতাম, সে আমাকে সব বলছিল। তো এই সোহাগ ছেলেটা কি করলো, মানে সে আসলে কি সোহাগ নাকি আমি জানি না, আমার নাম্বারটা কেমনে ইয়া করলো, করে কইতেছে হ্যালো, আপনি কি রহিম ভাইয়া? হ্যাঁ আমি রহিম ভাইয়া। পরে বলতেছে আপনি কি শিলেনার হাজবেন্ড? আমি জি। পরে বলতেছে যে হয়তো একটা বাজে মেয়ে, আপনি জীবনটা তো ধ্বংস করে ফেলাবে। তো আমি বললাম কেন? কয় হয়তো আমার বাচ্চা নষ্ট করছে। ঠিক আছে, এই ধরনের ভাবে কথা বলতেছে ওই ছেলেটা, যা হয়তো আমার একটা বাচ্চা নষ্ট করছে। হ্যাঁ, পরে আমি বলি এইসব কথা আপনি আমার জানতেছেন কেন? আপনি কি ছেলেটাকে ভালোবাসেন? তো একসময় বাসতাম। বলি তাহলে ভালোবাসতেন, তাহলে আপনি এই ধরনের কথা বলতেছেন কেন? ছেলে তো আমার ওয়াইফ এখন। আপনি এইসব কথা তো মনে করেন সংসারে ঝগড়া সৃষ্টি হতে পারে। আর যারে ভালোবাসবেন তার বিষয়ে নেগেটিভ পর্যায়ে বলবেন কেন? ভালো কিছু বলবেন। আর আমার বউ 2 নাম্বার, আমি 4 নাম্বার। ঠিক আছে, ভবিষ্যতে আপনি এই নাম্বারে ফোন দিবেন না। তখন আমি তার সাথে এই ব্যাপারটা করি। আর এই কথাগুলো আমার ভিতরে একটা কৌতূহল জাগে। ঠিক আছে, আমি তখন মনে করেন কি তার কিছু মানে বুঝতে দিই না। আমি তখন অনেক কাঁদতাম, আমি এইসব বিষয় নিয়ে মানে নীরবে খামতাম বা তাকে বুঝতে দিতাম না। এবং আমি ড্রিঙ্ক করি, মানে আমাদের এলাকায় বাংলা মদ পাওয়া যায়, এইগুলা খাইতাম আর কি। আর ঠিক মতো গাড়ি ঘুরি তখন চালাইতাম না, এরকম করতাম। তখন এই কথাগুলো আমার কষ্ট দিত, যন্ত্রণা দিত। আমি এগুলো বুঝতাম না। তবে আমি যে মদ খাইতাম, গাঁজাও খাইতাম, নেশা করতাম, তখন এই কথাগুলো মানে আমার ভিতরে যখন চালাই দিত না। কিন্তু একটা বিষয় আপনি আমাকে বলেন, সেটা হচ্ছে যে আপনি তো বিষয়টি বিয়ের আগেই জেনেছিলেন যে ওর সম্পর্কে আজে বাজে কথা বলে মানুষ, কিংবা ও ইনভলভ আছে, সেটা আপনি নিজেও অনৈতিক ভাবে ওর সঙ্গে মিশে এই বিষয়গুলো আপনি ইনফর্ম ছিলেন? এত কিছু জানতাম না তখন, মানে কম জানতাম, যে রে পয়সা খেলে এটাই জানতাম। কিন্তু কারো বেবি নষ্ট করেছে বা এরকম বিষয়, এগুলো কি আপনি বাসায় এসে তাকে জিজ্ঞেস করতেন যে আমি জিজ্ঞেস করতেন না? নিজের ভিতরে চেপে রাখতেন? কেন জিজ্ঞেস করতেন না? রাখতাম মানে ওর এইগুলো বলতাম না আমি। আর ওরে আমি তখন পছন্দ করতাম, মানে ভালোবাসতাম। তখন একদিকে হচ্ছে ভালোবাসা, আরেকদিকে হচ্ছে এগুলো মনের মধ্যে ক্ষোভ জমা হচ্ছিল নিজের মধ্যে। ওর সাথে খারাপ ব্যবহার আমি তখন করতাম না, ভালো ব্যবহারই। তো কেউ যখন বলতো এগুলো, তখন আপনি তাকে কি বলতেন? ওই লোকের সাথে আমি খারাপ ব্যবহার করতাম, ওই লোকের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। তারপর তখন আমি নেশাপানি করতাম, তারে বুঝতাম না। তখন সে বুঝতে পারে আমার বিষয়গুলো, কিরে হঠাৎ করে সে এরকম নেশাপানি করতেছে, ওর সমস্যাটা কি। মাঝে মাঝে গাঁজাও খাইতাম তখন। তবে আমি কোনো সে পেশাদার ভাবে মানে একটা না খাই গেছি এরকম না। কয়েকদিন মন চাইছে খাইছি, আবার কয়েকদিন মন চাইছে খাইলাম না, এরকম। মানে পেশাদার কোন নেশা আমি নেই নাই। নেশা সব ধরনের নেশা মোটামুটি করছি। তো আপনি করে কি, এই সে আমার একদিন রাতে জিগা এইসব মানে তোমার সমস্যাটা কোন জায়গা। তখন আমি অনেক কান্দাকুটি করি, আমার ভিতরে যে যন্ত্রণা ফিল হইতেছে, এগুলা নিয়ে আমি ভালো লাগে না, বলতে চাই না। সে অন্য কিছু ভাবে, আমি করি না অন্য কিছু না। পরে কয় তুমি বলো, তুমি বলো তোমার সমস্যাটা কোন জায়গা, সত্যি সত্যি বলবি? হ্যাঁ। আমি কই তেলে এই সোহাগ নামে ছেলে তোর কি হয়? সে তার সাথে আমার সম্পর্ক ছিল, তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে। হ্যাঁ। তো ওর ফুফাতো বোন কিন্তু এই বিষয়ে বলছে যে একটা ছেলে নিয়ে তার বাসায় ধরা খাইছে, এ ধরনের কিছু। এগুলো বিয়ের আগে বলেছিল আপনাকে? ওর ফুফাতো বোন বলছিল। এবং কি সে এটা বলছে যে ওই ছেলেটা আমার এটা বলছে যে সে এই মেয়েটা ক্রিকেট দিয়ে মানে নাইট করছে বা রাত কাটাইছে, এরকম। এই সোহাগ বলেছে? হ্যাঁ, এরকম বলছে। ওর নাম সোহাগ কিনা তো আমি কনফার্ম জানি না। সে মানে আমার ফোনে বলছে আর কি, সে সোহাগ নামে পরিচিত আমার সাথে। তো আপনি জিজ্ঞাসা করে দেখেন এগুলা, এই ধরনের মানে কথাবার্তা বলছে। তো হ্যাঁ আমি জিগাই সবগুলা, সে আমার একদম পাড়ের পাড় সব কিছু উত্তর দেয়। আমি তোর বাপ মা কিছু বলতো না? তখন সে বলতো যে বাপ আমার আব্বা
আমি জানি যে টাকার সামনে আমার আব্বা কিছু না, মানে টাকা টুকা দিয়ে তখন সে সবকিছু স্বীকার করে। এটা কি বিয়ের আগে এই ধরনের বিষয়গুলো তাকে আপনি জিজ্ঞেস করেছিলেন? মানে এখন তো আপনি সোহাগের নাম কোট করে তাকে জিজ্ঞেস করছেন, সেটা ঠিক আছে। যেহেতু আপনি কিছুটা হলেও আজ করেছেন যে ও একটু অন্য রকমের, তো আপনি কি আপনি যে জায়গা থেকে তাকে জিজ্ঞেস করেছিলেন, যেহেতু ভালোবাসাটাও আপনার দিক থেকে ওরকম ছিল না, ওরই চাপাচাপাতি হয়েছে, তো আপনার দিক থেকে কোনো জিজ্ঞাসা ছিল যে ও ধরনের অনৈতিক পথে গিয়েছে কিনা, পয়সা রোজগার করার জন্য এসব কাজ করেছে কিনা, এগুলো আপনি জিজ্ঞেস করেছেন? এগুলো জিজ্ঞেস করি নাই, তবে আপনার এই যে রেপ যে বিষয়টা আমি শোনার পরে তারা জিজ্ঞাসা করি, সে বলছে যে না তেমন কিছু হয় নাই, যে সমস্যা ছিল তো আমার কোনো ক্ষতি হয় নাই, এটাই বলছিল সে আমাকে। তো বিয়ের পরে আপনি যখন সোহাগের বিষয়টা তুলে তাকে জিজ্ঞেস করলেন, সে সবকিছু স্বীকার করলো। হ্যাঁ, তো আপনি স্বীকার করার পরে যে বাবা কিছু বলতো কিনা, ফ্যামিলি কিছু বলতো? তার ফ্যামিলি কিছু বলতো না, যে আমি তো আমার ফ্যামিলিতে টাকা দিতাম, যে চাকরি করতো, সে আবার এমব্রয়ডারি চাকরি করতো, মাসে মাসে টাকা টোকা দিত, আর সে মনে করেন তার বাপে একটা কি টাকা পাইলে ওর বাপে কিছু বলতো না, মানে মেয়েটা একটা অপরাধ করে শুনছে যে ছেলে ঘুরতে গেছে, ভালো ছবি দেখে শুনছে, টাকা দিলেও সে কিছু আর বলতো না। তখন সে আমার সাথে সত্য বলে, ভাইয়া এই আমি অনেক খুশি হই, ঠিক আছে, আমি সব বাদ, এখন থেকে আমরা ভালোই সংসার করবো, এই ধরনের কথাবার্তা বলি, আর আমি অনেক আনন্দিত যে আমার সাথে সে সত্যটা বলছে, আর সবসময় চেষ্টা রাখবে আমার সত্য বলার। আচ্ছা, তো এই ধরনের কথাবার্তা হয় এবং আমাদের সংসার চলে। তো আমি গাড়ি তখন মানে অনেক বেশি নামে গেছে ওই গাড়িগুলা, এবং ইনকামটা কম। তখন সে আমার বিয়ার বয়স যখন আপনার 3 মাস চলে, তখন আমি সকালে তার হাসি মুখে বাসাতে বেরিয়েছি গাড়ি জামু, দুপুর বেলা শুনি যে এই সেলিনা মানে আমার ওয়াইফ আমার মার সাথে কথা কাটাকাটি করে ঢাকা চলে আসছে। ঠিক আছে, তো আমার বোনে ফোন দেখি সে ঢাকা চলে যাবো না, সে আমার কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই, তার কোনো ঝগড়া নাই, আমার কাছে না জিজ্ঞাসা যাবো কেন। সাথে সাথে ঢাকা আসি দিকে তার বোনের বাসা সে উঠছে, আমি উঠছি, মানে তার পরের বাসটায় আমি আসছি মনে। তো একেবারে মনে করেন মানে 5 মিনিট সেকে লিগে ঘরে বসে, এর ভিতরে আমি চলে গেছি, কিন্তু তুই আমার কাছে না কই আইসা পড়লি। তো সে আমার দিকে মানে ভয় পাইতেছে, দুই আমি মানে মারি টারি বা এর ভিতরে তার গায়ে আমার হাত তোলা হইতো, রেগুলার হাত তুলতেন? রেগুলার না, মাঝে মাঝে থাপ্পড় মারতাম, যে কোনো কিছু মানে সে না বলতো কোনো জিজ্ঞাসা করতাম। বিয়ের 3 মাসের মধ্যেই? জি। আচ্ছা, বিয়ে 3 মাসের ভিতরে, হ্যাঁ 2-1 দিন আমি তারা থাপড় টুপড় দিচ্ছি, এরকম করছি। তো তার লগে আমি সে ভালোভাবে কথাবার্তা বললে আমি আবার সকালবেলা ভোরবেলা 5টি বইটা তারা আমি দেশে নিয়ে যাই। তা আমার কথা হলো কি, যে আমরা মানে কথা দিয়েছিলাম কি চাইলে কেউ যাবো না, ঠিক আছে, মেয়েও কথা দিয়েছিলাম, আমিও কথা দিয়েছিলাম, আর আমি কিন্তু তারা অনেক ভালোবাসতাম। তো আমি দেশে নিয়ে কি মারি, মানে চর তাপ্পর, এবং ওইখান থেকে আবার দেশে নিয়ে যান? হ্যাঁ, দেশে নিয়ে যাই, দেশে নিয়ে অনেক ওরা মাইদুর করি। তখন আমার এক ভাবি আইসা বলে, ঠিক আছে ওর পাও দিতে, তোর স্বামীর পাও দিতে মাপসা, ঠিক আছে, তাইলে দিব। কে বলে এটা? আমার ভাবি বলে। আচ্ছা, আমার কাছে তুই ভুল করলি, তুই আমার কাছে না কয়ে গেলি কে, আমার লোক তোর কোনো ঝগড়া ছিল না, আর মার সাথে ঝগড়া লাগছিল আমি আইতাম কইতি, আমি বুঝতাম মানে অপরাধ কার বা কি করছে, মারে তুমি শাসন করতে পারবো না, 2 কথা কইলে আমার তরি কইতে হইব। তখন তুই আমার কাছে না কয়ে গেলি কে, তখন আমি তারা মারধর করি, মারধর করার পরে সে আপনার মানে মাপ চায়, তো আমি মাফ করে দেই, তো এভাবে চলে। তো মাঝখানে আমি যে কিছু টাকা জমাইছিলাম ভাইয়া, এই সব টাকা আমি খরচ করে ফেলতেছি, এদিকে অনেক নেশা পানি করলাম, মানে আমার হাত কালি হয়ে গেছে, আবার জুয়াও খেলতেছি, ঠিক আছে, এখন তো দিয়ে আবার দেনাত পড়ে গেছি, 8-10 হাজার টাকা দেনাও হয়ে গেছে। তখন তো কিছু টাকা দরকার, চিন্তা করলাম যে ঘরে একটা ডিভিডি আর একটা টিভি আছে, ওটা বেঁচে ফেলাইব। তখন সে বলতেছে যে আমি জানি জায়গায় আছি, যে বেচার দরকার নাই, তোমার টাকা কত লাগবে, 8-10 হাজার টাকা, 8-10 হাজার টাকা আমি বাপের কাছ থেকে এনে দিতেছি। তখন তার বাপের কাছ থেকে সে 10 হাজার টাকা নিয়ে আমার দেয়, যে না বিক্রি করি। তখন এভাবেই চলে, এবং কি আস্তে আস্তে 3-4 মাস তখন সে আমার সাথে মানে যে কোনো অপরাধ করতে শুরু করতে থাকে, মানে একটা কথা এই কাজটা করো, মানে সে একটা জারি মারলো, পারলাম না, এরকম কি মানে এই ধরনের কিছু অবাধ্য শুরু করে। আমার মার সাথেও সে ভালো ব্যবহার করে না, খারাপ বিহেভ করে, এরকম করে, মার সাথে মানে তর্ক করে, যে কোনো বিষয়ে তর্ক করে। তখন আমি চিন্তা করলাম যে এরকম করতেছে, যে একটা বাচ্চা নেই, এরকম একটা চিন্তা ভাবনা করি। তারপর আমি বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি, বাচ্চা নিয়েও তখন আমার হাতে গাড়ি নেই, আমি ওই শ্যালাঙ্গালার গাড়ি ছেড়ে দিচ্ছি, দিয়ে চিন্তা করলাম যে আমি মাইকো টেকো চড়বো, মাইকো চালাবো। ওই গাড়িগুলো তখন অতিরিক্ত বাইরে গেছে, ইনকামও কম, তখন মাইকো টেকো চালাইলে ওইটাই ভালোই, আর এই গাড়ি অনেক সময় চলন অনেক চলতেছে, ভাড়া কম হয়, তেমন ইনকাম হয় না, মাইকো লাইনে চলে যাই। তো আমার বন্ধুর সে মাইকো চালা, তার লগে থাকি আমি গাড়িগুলি চালাই। এদিক দিয়ে তার 7 মাস যখন বাচ্চার বয়স, তখন তার বাপ মা যায় আমাদের বাড়িতে, মোটামুটি ভাবে একটা অনুষ্ঠান করে হাতের বাড়ির লোকজন নিয়ে, তো খাওয়া দাওয়া হয়। এবং আমি একটা জিনিস চিন্তা করলাম, তার পেটে এখন বাচ্চা, তার ভালো কিছু আইনে দেওয়ার দরকার, তার খাবার দেওয়ার দরকার। তার বাপেও যখন নিজে অনুষ্ঠান করার পরে চিন্তা করলাম যে ওর বাপের সাথে দিয়ে দিই, ঢাকায় দিয়ে দিই। তো আমি ঢাকা দিয়ে দিই ওরে, এই চিন্তা করলাম আমার বাপের কাছে থাকলে ওই জায়গায় মনে করেন দোকান দাগান আছে, অনেক কিছু খাইতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা করে আমি ঢাকায় তারা দিয়ে দিই। আর আমি দেশে গাড়িগুলি চালাইতেছি না, আমার তো ইনকামও কম, এদিক দিয়ে আমি যা কামাইতেছি নিজেই চলতেছি, এরকম করি, সংসারের টাকা পয়সা তখন তেমন একটা দিইটি না, এরকম তখন ঢাকা দিয়ে দিই। তো আপনি 2-2.5 মাস পরে আপনি তারিখটা ছিল 29শে জানুয়ারি, মঙ্গলবার দিন ছিল, বিকেল 4:30 দিকে আমার কাছে একটা ফোন, যখন আমি ক্যারাম বোর্ড খেলতেছিলাম, মানে আমার কাছে ফোন যায় যে আমার সন্তানের ছেলে হয়েছে, এরকম একটা ফোন আমার কাছে যায়। তো আমি অনেক আনন্দিত, অনেক খেলা টেলা থুয়ে আমি দৌড়ে বাড়ি গেছি, মা আমার সন্তান হয়েছে, আমি বাপ হয়ে গেছি। তো বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর আমার হাতে কোনো টাকা ছিল না, আমার মা 2000 টাকা দেয়, আমি ঢাকা আসি,
আচ্ছা আমি আমার সন্তানদের দেখি, আমি অনেক খুশি, অনেক আনন্দিত আমার সন্তানদের দেখার পরে। আমি আমার স্ত্রীর প্রতি আরো আমার ভালোবাসা অনেক বাইরে গেছে। এভরি ইভিল ম্যান, এভরি ব্যাড ম্যান, আমরা যাই বলি না কেন, প্রত্যেকটা খারাপ মানুষের মধ্যে একটা করে ভালো মানুষ আছে। প্রত্যেকটা মানুষই ওই যে আবারও বলি 6টা রিপু নিয়েই পৃথিবীতে আসে। সামহাও এই 6টা রিপু একেবারে মহামানব যারা তাদের কথা আলাদা। আমাদের মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, লালসা আছে, ঘৃণা আছে। হ্যাঁ, এই 6টা রিপু, এই যে 6টা রিপু আমাদের মধ্যে কোনো রকম ভাবে আছে, এবং এই 6টা রিপুই হচ্ছে শক্তি। এই শক্তিটাকে কোনোভাবে শেষ করা যায় না। বিজ্ঞান কিন্তু কথাটা বলে সবসময় যে শক্তি কখনোই শেষ হয় না। শক্তি কি হয়? শক্তির রূপ পরিবর্তিত হয়, কিন্তু শক্তি কখনোই শেষ হয়ে যায় না। এই 6টা রিপু মানুষের মধ্যে শক্তি হিসেবে আছে। যে মানুষটা এখানে আজকে কনফেস করতে এসছে এবং কিংবা আসবে কিংবা এসেছে, তাদের মধ্যে কোনো না কোনো ভাবে এই 6টা রিপু তাদেরকে নিয়ন্ত্রণ করেছে, এবং যে কারণে তারা জীবনে এত এত ভুল করেছে। কিন্তু ওই মানুষ, এই 6টা রিপুর বাইরেও একটা চমৎকার একটা মানুষ আছে। এই কথাগুলো এই জন্যই বলছিলাম যে ওর যখন সন্তানের কথাও বলছে, ওর চোখে পানি চলে এসছে। তার মানে ওর মধ্যে একটা কোমলমতি পিতৃত্ব আছে, ওর মধ্যে ভালো মানুষই আছে। সমস্যাটা হচ্ছে এই জায়গাটিতে যে আমরা আসলে ব্যালেন্স করতে পারি না, অনেকেই পারি না, যে কোনটা ভালো সেটাকে জীবনে নেয়া, কোনটা মন্দ সেটা থেকে দূরে থাকা। কজ আমরা কখনো কখনো বাধ্য হই, কখনো কখনো ইচ্ছাকৃতভাবে করি, কখনো কখনো বুঝি এটা করা ঠিক না, তারপরও আমরা সেটা করি। ঠিক আছে, তো আপনার জন্য একটা গুড নিউজ যে আপনি পিতা হলেন। তারপর তো আমি অনেক খুশি হই যে না, আমি পৃথিবীর মালিক। আমার সন্তানের মুখ দেখে বলি আমি পৃথিবীর মালিক। আমি অনেক আনন্দিত, এবং আমার সন্তানটা অনেক সুন্দর, রাজপুত্রের মতো সন্তান হয়েছে আমার। তো আমি ওই জায়গায় মাসখানেক থাকার পরে আপনার আমার একটা খালাতো ভাইয়ের বিয়ে ছিল, মামাতো ভাইয়ের বিয়ে ছিল। চিন্তা করলাম দেশে গেলে আবার আইতেই বলছে বিয়েটা খাইটা একলো দিই, আমার বাচ্চা নিয়ে বউ নিয়ে দেশে যাবো। তো মাসখানেক বিয়েটা খায় আমি আমার বাচ্চা নিয়ে বউ নিয়ে দেশে যাই। আচ্ছা, দেশে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে এখন তো কিছু করতে হবে, দেশে ঘুরলে চলবে না, সন্তান হয়েছে, টাকা পয়সার দরকার আছে, আর আমার যে জমানো টাকা ছিল সব আমি শেষ করে ফেলেছি। তখন কি করলাম, আবার গাড়ি লাইনে আইলাম মিরপুর। আইসা মনে করেন কি আবার গাড়ি লাইনে ঢুকলাম, পিক আপ লাইনে ঢুকলাম। তো কথা আয়োজনের আন্ডারে থাকি, তো ওই ইনকাম করার পরে যা মন চায় তা দেয়, পুরোপুরি বেতন পাই না, নিজে চলতে হয়, কিছু টাকা বাড়িতে দিতে হয়, বাড়িতে সংসার আছে, তেমন একটা পুষে না। 3 মাস 4-5 মাস করলাম, করার পরে আবার দেশে চলে গেলাম। দেশে গিয়ে আবার অন্য কিছু করার চিন্তা ভাবনা করতেছি, পাইতেছি না। তো আমার ওয়াইফে কইতেছে, তখন আমার শ্বশুর কি করলো, সেকেন্ড টেকের যে দোকান ছিল, দোকান বেচা আদাবর 13 নম্বর একটা রিক্সার গ্যারেজ কিনছে। আমার ওয়াইফে বলতেছে তুমি এক কাজ করো, তো আমার বাপের কাছে যাও, দেখো উনি কিন্তু চাকরি মাকরি দিতে পারে কিনা, প্লাস দোকান কিছু না পাও তারপর রিক্সা মিশা চালাই দাও, যে কয়টা কামাই ধরো কামাও, টাকার দরকার আছে। তো আমি আমার এই জায়গায় আসি। তো এই জায়গায় আসার পরে আপনার আমার শ্বশুরে যারা গাড়ি চালাইতো এদের থেকে গাড়ি আমার দিত, আমি হাফ বেলা চালাইতাম, এবং আমার খাওয়া দাওয়া আমার শ্বশুরের উপরে করতাম, দৈনিক আমি 100 টাকা করে দিতাম। তো 1 মাস থাকি। এর ভিতরে হয় কি যে আমার যে শালি, ছোট শালি, ওর নাম চম্পা, ওই কিন্তু ওই বাসায় থাকতো। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আমাদের এখানে আসার জন্য, কনফেস করবার জন্য আপনি ফোন করুন এই নাম্বারে 09613892892। আমি আবারও বলছি 09613892892। বিরতি নেবার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই। আগামী সপ্তাহে প্রচারিত হবে জেবিএসবি আনসেন্সর্ড পার্ট 2, অর্থাৎ জেবিএসবি আনসেন্সর্ড যেই স্পেশাল এপিসোডটি শুরু হয়েছে প্রতি মাসের শেষ সপ্তাহে, এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ, সেখানে প্রচারিত হবে পার্ট 2। চলুন দেখে নেই পার্ট 2-তে কে আসছে আমাদের অতিথি হয়ে। জটনি হিজরা বলতেছে, ওই আমার এক মাইয়া বিয়ে দিছি, আমি নাতিন পাইছি না, আমি জটনি হিজরা হয়ে গেছি। ওই সবুজ বলতেছে আমি জোসনা হয়েছি না, তো তুই কেন পারবি না? খুদার দুনিয়াতে তো নাই একটা পিঁপড়া আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তার কাছেও ঠাই নাই। এই উপর থেকে এত নিষ্পন্ত এত বড় একটা কাজ, সেই কাজটাই করে এই খুলনা শহরে বাগেরহাট চিতলমারিয়া ওখানে অপারেশন করাইলো আমাকে। সোমা হিজরা থাকবে পার্ট 2-তে, এবং পার্ট 1 যারা শোনেননি তারা বুঝতে পারবেন না যে পার্ট 2-র ঘটনাটা আসলে কি। আমি বলবো পার্ট 1টা শুনে নেবার জন্য। পার্ট 1 যেখানে শুভ হিজরা কনফেস করেছিলেন, সেই ঘটনাটি কি পরিমাণ সত্য সেটা প্রমাণ করবে পার্ট 2। প্রচারিত হবে এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ রাত 11টায়, জেবিএসবি আনসেন্সর্ড পার্ট 2। আমরা ফিরে আসছি 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রহিমের জীবনের অপ্রিয় সত্য। হ্যাঁ, রহিম, তারপর
তখন ওখানে আমি- থাকেন আপনি, শ্বশুরের ওখানে থাকেন? হ্যাঁ, শ্বশুর ওই জায়গায় থাকতাম, মানে আরো ড্রাইভারদের সাথে থাকতাম। তখন দেখলাম কি আমার সাথে আচার ব্যবহার খারাপ হয় এবং ওদের তো শ্বশুর বাড়িতে আপনি থাকতে গেছেন কেন? ঘর জামাই হিসেবে আপনি থাকতে না, গেছেন? না, আমি একাই থাকতাম তখন, মানে গাড়ি চালাইতাম আর কি। মানে বলছে যে চাকরি টাকি দেখবে, মানে চাকরি টাকি পাওয়া যায় কিনা। আপনার জন্য? হ্যাঁ, হ্যাঁ। কে কথা দিয়েছে? শ্বশুর? শ্বশুর কথা দেন আমার ওয়াইফে পাঠাইছে। আচ্ছা। আদাবর 13 নম্বর আমি এনে মাসখানেক থাকি। আচ্ছা। ওদের মধ্যে কিছু অনৈতিক কাজ কাম পাই, এগুলো আমার পছন্দ না, ভালো লাগে না, আমি Okay. প্রতিবাদ করতে পারি না, তাছাড়া মানে না। তখন আমি আবার দেশে চলে যাই। ওকে। দেশে চলে গিয়ে আপনি 2013 সালের দিকে আপনার দেশ গ্রামে আপনার হরতাল শুরু হয়েছে আর কি। তখন আমি ওই জায়গায় গাড়ি নিছি, কিন্তু বাড়া হয় না, হরতাল অবরোধ তো বাড়া হয় না। এর ভিতরে আপনার আমার যে আব্বা আম্মা, ওই আমার আব্বাই কি করে আমার আম্মার সাথে প্রায় ঝগড়া লাগে। রাত্রেবেলা কান্দাকুটি করে, আম্মা চিল্লাফাল্লা করে, এরপরে মনে করেন আম্মা কান্দাকুটি করে, এমন সহ্য হয় না। যে একটা মানুষ তোর এত কষ্ট করে হাসপাতালে সুস্থ মস্ত করে আনলো, এখন তুই সুস্থ হয়েছিস, কোনো একটা কিছু করলে কর, নাহলে বাসায় বেশিক্ষণ থাকেন না, বাইরে থাকেন, এই ধরনের কথাবার্তা বলি এবং কি আম্মার গায়ে হাতও তুলে। আমি আমার রুমে ছিলাম, তো আমার মা মানে আমার আব্বা আম্মা ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, মা কান্দাকুটি করে, মারে মনে মারছে, কান্দাকুটি করতেছে। তখন আমি তখন রাত্র 12টা 12:30 বাজে আমি রুমে থেকে উঠে লাইটে চালাই, মনে করেন গিয়ে আমার বাপের একদম তাফাই ধরে লেগেছি। এটা কি নিয়মিত করতো বাবা মা ঝগড়া? না, মানে নিয়মিত বলতে গেলে কম কম হইতো, তাদের মানে ঝগড়াঝাটি হইতো, প্রায় সময় হইতো, কিন্তু আমি সবসময় খালি সহ্য করতাম, কোনো কিছু বলতাম না। তো ওই দিন আমি গিয়ে করছি আমার বাপের ধরে ফেলেছি, এত কষ্ট করলো তোর লাগে মহিলাটা, তুই আর এই মহিলার খালি সবসময় খালি নির্যাতন করস, আজকে মেরে ফেলাম। তখন আমি কি করি, বাপের ধরি এবং মাছ দূর করি। আপনি মার গায়েও হাত তোলেন, আপনি বাপের গায়েও হাত তোলেন, আপনি কত বড় ভুল করেছেন, কত বড় পাপী। কি করেন আপনি? বাবাকে সুস্থ করে নিয়ে আসলো আপনার মা, বাবা মায়ের বিষয় সেটা বাবা মা দেখবে, সেখানে সন্তানের কোনো কিছু করার নেই। শিক্ষিত হওয়াটা খুব জরুরি, এই জন্য খুবই জরুরি। ইভেন এটা শিক্ষিত পরিবারের মধ্যে যে হয় না সেটা বলা খুব মুশকিল। এই শিক্ষা মানে একাডেমিক শিক্ষার কথা বলছি না, যে মানে যে শিক্ষাটা থাকলে অন্তত এই ধরনের ভুল মানুষ এই ধরনের ভুল অন্তত চিন্তা করবে না। কি করেছিলেন আপনি? বাবার গায়ে হাত তুলছেন বলতে আপনি কি করেছিলেন? প্রথম যাই গিয়ে আমার বাপের মানে কলাটরা দূরে ফেলাই, ওকে। দূরে মনে করি নিচে নামায় ফেলাই, এবং কি আমি আমার বাপের ঘুষিও দিই, এরকম করি। তখন বাপের চিল্লাগুলা করে, এবং কি আমার চাচারা আসে, চাচারা আসে, মানে আমার মারবো এরকম। তখন তাদের সাথে আমার গেঞ্জাম হয়, ঝগড়াঝাটি হয়, পরবর্তী সালিশ বসে। সালিশ বলতে? সালিশ বলতে গেলে আমার চাচারা এসে আমার মারধর করে। তা আমার কথা হয়েছে কি, যে আমার বাপ এত অসুস্থ ছিল, আমরা খায় না খায় দিন কাটাইছি, যেমনি খাটাইছি, কারো কাছে 2 টাকার জন্য যাইনি। আমরা যেভাবে চিকিৎসা করে আনছি, আমার চাচারা কেউ যদি মানে যায় নাই। কিন্তু এখন কেন আসছো তোমরা? এখন আসছে ঝগড়া করার জন্য আসছো। এটা আপনার কথা? হ্যাঁ। আপনাকে তো থাবড়ানো উচিত ছিল, সবাই মিলে, গ্রামের লোকজন, সমস্ত লোক মিলে আপনাকে থাবড়ানো উচিত ছিল। আপনি আপনার জায়গাটায় কি মনে করেছেন যে আমি আমার বাবাকে সুস্থ করে নিয়ে এসেছি, সুতরাং আপনার বাবার গায়ে আমি হাত তুলবো, সেটা নিয়ে কেউ বলার কিছু থাকবে না। এটা কি আপনি এখনো বিলিভ করেন? না, না, এটা মানে তখন করতাম আর কি, তখন লাগছিল। I'm losing my temper. I'm extremely sorry because I'm losing my temper. দেখেন, ও খুন করে এখানে কনফেস করতে আসেনি। গত সপ্তাহে আমরা প্রচার করেছিলাম 7 জন খুনির গল্প। 7টা খুন করেছে, খুন করে খুনি পলাশের গল্প আমাদের অন্তরে যতটা দাগা দিয়েছে, তার চাইতেও ভয়াবহ রকমের দাগা দিচ্ছে আজকে অন্যরকম আরেকজন খুনির গল্প আমি বলবো। যে সন্তান মায়ের গায়ে হাত তুলে ক্ষমা চায় না, যে সন্তান একটা অচেনা মেয়েকে বিয়ে করার জন্য মায়ের পা ধরে অনুরোধ করে, সে সন্তান মায়ের গায়ে হাত তুলে তার কাছ থেকে মাপ চায় না, এবং এই একটা ভুল করবার পরে সে পরবর্তীতে আরো বড় ভুল করে, সে বাবার গায়ে হাত তোলে। এবং এর যে কি ভয়াবহ রকমের শাস্তি, এটার আপনি কি শাস্তি দিবেন? এটার তো আসলে আইনি শাস্তি বলেন, পারিবারিক শাস্তি বলেন, সালিশি শাস্তি বলেন, কোন শাস্তি তো আসলে এনাফ না। এটার তো মানবিক শাস্তি হওয়া উচিত। এবং ওর ভেতর থেকে যদি বিবেক বোধটা না জাগে যে কত বড় অপরাধ করেছে, ছি 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 ছি, খুবই নোংরা, খুবই ভয়াবহ, মানে এটা চিন্তা করা যায়। তো আপনি এই কাজটা করলেন, পরের দিন সালিশ বসলো, আপনাকে সালিশে আপনার গায়ে হাত তুললো, তাই তো? তারপর এটা এরকম ভাবে মানে মিলায় আমাদেরকে, মানে আমার আম্মা আব্বাকে মিলায় দেয়, মানে সংসার জগৎ না হয়, এরকম কিছু করা হয়। তখন আমি আবার ঢাকা চলে আসি, কেরানীগঞ্জে আমার একটা। আপনার বউ কোথায় তখন? দেশে। তখন দেশে আপনার বাবা মায়ের কাছে? জি। ওকে, তারপর? তো আমি আপনার বউ কিছু বলে না এই ঘটনার পরে আপনাকে? না, কিছুই বলেনি? না, তার সাথে আমার এই ধরনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। মানে ঠিক আমি রাগই ছিলাম ছোটকাল থেকে, মানে আমি অন্যায় দেখলে মানে প্রতিবাদ করতাম। এটা প্রতিবাদ বলে না, এটা বলে অন্যায়। অন্যায়ের প্রতিবাদটা খুব সুন্দরভাবে হওয়া উচিত। এটা অন্যায় করেছেন আপনি। বাবা মায়ের মধ্যে যত রকমের ঝামেলায় থাকুক না কেন, আমি আমার খুব খুব কাছের একজন বন্ধুর গল্প আপনাদেরকে আজকে বলবো। খুবই লিটারেট ফ্যামিলি, ঢাকা শহরের খুবই অভিজাত একটা ফ্যামিলি তারা। বাবা এবং মায়ের মধ্যে সমস্যা ছিল, এবং সে মেয়ে ছিল, সে ভেতরে ফিল করতো এরকম যে আমার মাঝে মাঝে মনে হয় আমি আমার বাবাকে খুন করে ফেলি। সে ফিল করতো এরকম, ভেতর অনুভব করতো, কিন্তু কোনোদিন বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। আপনার ভেতরে খারাপ লাগতো, লাগাটা ঠিক আছে, আপনার লাগতেই পারে, কারণ আপনি হিউম্যান বিং, আপনি পছন্দ করছেন না বাবা মায়ের মধ্যে ঝগড়া, কোনো সন্তানই পছন্দ করে না। কিন্তু সেটার জন্য আপনি কেন স্টেপ নেবেন?
আপনি যদি এরকম হতেন যে আপনি বয়স অনেক অল্প, আপনি বোঝেন না, সেখান থেকে এক ধরনের একটা ভুল হয়ে গেছে, সেটাও একটা কথা ছিল। আপনি তখন অনেক বেশি ম্যাচিউর। এই গল্পটা থেকে আমি আজকে একটা কথাই বলতে চাই, এরকম ফ্যামিলিতে আমি জানি ঢাকা শহরে হয়তো বা যারা আমাকে শুনছেন চিটাগং এবং কক্সবাজারে এরকম অসংখ্য ফ্যামিলি আছে যেখানে বাবা মায়ের ঝগড়া হয় এবং এটা সন্তানদেরকে পীড়িত করে, মানসিকভাবে অনেকখানি অসুস্থ করে ফেলে। এটা যদি হয়, হোক, লেট দেম ডিসাইড। তারা এমন কেউ যে এখানে আপনার কোনো ধরনের কোনো সমাধান নেই। আপনি চাইলে বাবাকে বলতে পারেন যে বাবা এটা আমার ভালো লাগছে না, তুমি এটা করো না। আপনি চাইলে মাকে এটা বলতে পারেন, বারবার বলতে পারেন যে এটা দ্বারা আপনার কি ক্ষতি হচ্ছে। অর আপনি তাদের থেকে সেপারেট হয়ে যান যদি আপনার সামর্থ্য থাকে। কিন্তু তাদের ব্যাপারে আপনি এই ধরনের ভয়াবহ কোন স্টেপ, এটা প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। এগেইন আই এম রিপিট, প্রশ্নই ওঠে না। অফকোর্স নট। বলুন তারপর। তখন আমি আমার কেরানীগঞ্জে এক ফুফাতো ভাই থাকে, সে জায়গায় হোটেলে ব্যবসা করে। তো আমি তার বলি যে আমার একটা চাকরির খুব দরকার। তখন সে বলে ঠিক আছে আয়, আমার চাকরি বাকি আছে, একটা ব্যবস্থা করে দিব। মানে তখন যাই, যাওয়ার পরে আর চাকরি হয় না। তো তখন আমার ওই জায়গাতে সিএনজি নিয়ে দেয়। তখন আমি ওই জায়গায় কেরানীগঞ্জে সিএনজি চালাই। সিএনজি চালানোর পরে আপনার এর ভিতরে আমার ওয়াইফের সাথে আমার মার সাথে একটা দ্বন্দ্ব হয়। ওকে। মানে সহবরাতের দিন ছিল। তো আমার মার সাথে ঝগড়া হয়। সে আমার ফোন দিয়ে বলতেছে আমি বাড়িতে থাকবো না, ঠিক আছে, ঢাকা চলে আসবো। আচ্ছা। তো ঢাকা চলে আসবি কি, আমি থাকবো না, এত কিছু জানতে চাই, আমি থাকবো না এই বাড়িতে, ঢাকা চলে আসবো। তো এই ছেলে আমি রেখে চলে আসবো, ঠিক আছে। সে আমার সাথে অনেক রাগারাগি দেয়, আমি তার সাথে তখন রাগারাগি দেয়, গাড়ি চালাতে মেজাজ গরম, ঠিক আছে, তো যেটা মন সেটা করছি, ঠিক আছে। ওই কি করে ছেলেটা রাইকে চলে আসে ঢাকা। আইসা আর বাপের বাসায় আসে। আসার পরে আমি কি করি, আবার এই সপ্তাহখানেক ভিতরেই 4-5 দিনের ভিতরে তার সাথে আমি যোগাযোগ করি, যাই ওদের বাসায় কথাবার্তা বললে আসি, ঠিক আছে। 4-5 দিনে 4 বেড়ে চলে জায়গা, দেশের জায়গা। তো এদিকে কিন্তু বাচ্চা দেশে রাইকে, এই বাচ্চাটা কিন্তু তখন বয়স 8 থেকে 9 মাস বয়স। তখন বাচ্চাটা আমার মাই পালে, ছোটকাল থেকে আমার মাই পালতো বাচ্চাটাকে। তখন কি করে, সে ওই বাসা দিয়ে থাকে এবং আমি আমার কাছে খবর যায় যে সে আদাবর 17 নম্বরে যায়। 17 নম্বর হচ্ছে সোহাগের বাসা। ওকে। তো আমার কাছে খবরটা যায়, মানে আমি যখন ওদের বাসায় গেছিলাম, তখন আমি ওই এলাকা, মানে ওই জায়গার 2-1 মোবাইল নাম্বার নিয়ে আসছিলাম। তো আমি ফোনে জানতে পারি যে 17 নম্বর যায়। তখন আমি আমার শ্বশুর হলে খারাপ বিহেভ করি, মানে ফোন দিয়ে রাগারাগি দেয়, আপনি মেয়ে আদাবর 17 নম্বর গেছে, কার কাছে জিজ্ঞাসা গেছে, আপনাকে জিজ্ঞাসা গেছে যে আদাবর 17 নম্বর যে না বললেন যে তোর সমস্যা কি আনতেন, যে আমার কাছে সব ধরনের নেটওয়ার্ক আছে, সব ধরনের খবর আসে, কি আমার কাছে তুই নেটওয়ার্ক কর। পরে ওই কি করে, আমার শ্বশুর কি করে, আমার ওয়াইফের ওনার একটা বোন আছে, ওই বোনের কাছে দিয়ে যায়। বোনের বাসা হচ্ছে টিকে ভাড়া। আমি তার সাথে দেখা করতে যাই, সে আমার সাথে দিকে আমার বডি দেয়, খুব দিবে আমার ওয়াইফে, যে তোর খুব ফেলাম, করলাম অনেক জি 2 জায়গা। পরে আমি কি করছি, আমার হাতে একটা মোবাইল ছিল, মোবাইলে মেসেজ দিয়ে ভেঙে ফেলাই। তারপরে আমি আবার আপনার সঙ্গে এরকম ব্যবহার করার পিছনের কারণটা কি? কারণ আপনি তার গায়ে হাত তুলতেন, আপনি তার কথা মতো চলতেন না, তাকে আপনি মানসিকভাবে অশান্তিতে রেখেছেন এবং তার দিক থেকেও কিছু প্রবলেম ছিল। এরকম কিছু মিলিয়ে আপনাদের মধ্যে বনিবনা হচ্ছিল না, তাই তো? আপনি জোর খাটাতেন তার উপরে, যে কোনো বিষয়ে জোর খাটাতেন। জি। ওকে। তখন আপনি বুঝতেই পারছেন ওর ভিতরের অ্যারোগেন্সিটা কত বেশি, যে এই ধরনের অ্যারোগেন্ট মানুষের সাথে সংসার করাটাও কতটা ডিফিকাল্ট। বিকজ যে মানুষ মায়ের গায়ে হাত তোলে, যে মানুষ বাবার গায়ে হাত তোলে, সে তার বউয়ের সাথে কেমন আচরণ করতে পারে আমরা অ্যাজিউম করতে পারি এই জায়গাটা থেকে, যদিও সেটা উচিত না। তারপরও বলছি যে ওর অ্যারোগেন্সি লেভেলটা কতটুকু হতে পারে, এবং এগুলো জীবনের অপরাধ। অফকোর্স ইটস আ গ্রেট কি বলা যেতে পারে, অনেক বড় মাপের অপরাধ এগুলো। বলেন। তারপরে আমি আমার শ্বশুরের কাছে যাই, গিয়ে বলি যে সেলিনা আপনার বোনের বাসায় আছে, নিয়ে আসেন। তো আমার শ্বশুরে ঠিক আছে পরে আনবো না, আমি আবার গাড়িতে যাই। কিন্তু ওই যে জায়গায় থাকতো আমার সন্দেহ হইতো, আমার ভালো লাগতো না, এটা ভয় লাগতো। সন্দেহ তো হবেই, কারণ ওর সম্পর্কে অনেক আজেবাজে কথা শুনেছেন আপনি। হ্যাঁ, ভয় লাগতো। তো আমার শ্বশুরে কি করে যায়, ওই জায়গায় গিয়ে মনে করেন কি এই মানে যে শুনে যেন আমি আমার মোবাইলটা ভাঙিয়ে ফেলাইছি, চিল্লাফাল্লা করছি। তো তারপর ওই সময় একটা বিচার বসায়, আমার যে চাচাতো ভাই থেকে মঞ্জিল নাম, আমাদের বাড়ির পাশেরই, এবং আমার শ্বশুর এই বিচার বসায়। পরে মেয়ের জিজ্ঞেস করে, ওই বিচারে বলে, মেয়ে বলতেছে আমি খাবো না এর ভাত, ঠিক আছে, এর ভাত খাবো না। তখন আমাদের চাচারা মামুরি বলতেছে যে দেখ, আর এই এর ভাত না খাস, দেখা গেল কোনো জায়গায় তোর বিয়ে করলে আরেকজনের ভাত খাইতেই। সে মনে করস কি প্রথম সঙ্গে সুখ না হলে তো পরের সঙ্গে সুখ হয় না, অনেক বুঝাইছে। তখন মেয়ের ভাবে কইতেছে কি মেয়ে খাইবো না কি, আমি দেখবো, ঠিক আছে, খাইবো না মানে। মেয়ের দিন থাপড় তুপর দিচ্ছে, দিয়ে একটু ওদের কাছে সময় চাইছে যে একটু সময় দেন, আমি মেয়ের বুঝে সুঝে আসে পরে আবার দিয়ে যাবো না। তখন কি করে, সে মেয়ের নিয়ে আবার ঢাকা আসে। আমি আবার তখন কেরানীগঞ্জে চলে যাই। তখন সে ঢাকা তাহে আমার কাছে ভালো লাগে না, মানে ভালো লাগে না কি, সারাক্ষণ তার প্রতি আমার একটা সন্দেহ লাগেই তাহে, যে কোন জায়গায় কি করে। আর নিজে মানে তখন নিজের বিবেকে নিজে অপরাধী মনে করি, যে না দুষ্ট আমার, আমি তার সাথে খারাপ ব্যবহার করিয়েছি, এই জন্য সে আমার এই ধরনের খারাপ বিহেভ করছে। এইগুলো আমি তখন নিজের বিচার নিজে করি। তখন তার সাথে আমি যোগাযোগ করি, কথাবার্তা বলি। কথাবার্তা বলার পরে সে আবার কথা দেয় যে কেরানীগঞ্জে বাসা নিতে। তখন ছেলে কিন্তু আমার দেশে। ওকে। কেরানীগঞ্জে বাসা নিলে আমি তো দেখ আমার তখন মোটামুটি 8-10 টাকা দেনা দোনা আছে। তাছাড়া আমি কামাই রুজি করি, মনে করছি বাড়িতে টাকা পয়সা দিতে হয়। অন্তরে নিয়ে ঢাকা শহরে থাকতে গেলে মনে করছি আমার রুম ভাড়া নিতে আমার খরচটা বেশি বেড়ে যাবো। আমি চাকরি ঠিক করুন, সমস্যা কি। তখন তার সাথে
আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, তখন আমি কেরানীগঞ্জে রুম নেই। রুম নেওয়ার পরে আপনার সে আবার দেশে যায়, দেশ থেকে মানে কিছু হান্ডি পাতিল আসলে ওইগুলো নিয়ে আবার ঢাকা আসে। এর ভিতরে সে একটা গার্মেন্টসে মানে এমব্রয়ডারি চাকরি নেয়, ঠিক আছে, 4,000 কত টাকা বেতন। মাসখানেক যাওয়ার পরে সে করে কি আপনার ওই এমব্রয়ডারিতে বেতন পায়। তো বেতন পায় সে আমাকে বলে না যে তখন আমার কিছু টাকা দেওয়া ছিল না, তুই বেতন পাইছিস কেন? 70 তারিখ হয়ে গেছে, বেতন পাস না, তোরা বলছে 10,000 টাকা বেতন দিব। একত দিগত তুই মিথ্যা বলতেছিস, আর তুই এমনি মিথ্যা বলস। ওর সাথে হয়ে গেল আমার ঝগড়া হয়ে গেছে। আমি এক থাপ্পড় দিচ্ছি দিয়ে আমি আবার গেছি গাড়িতে, দেখেছি বেতনটা তো ডাইরেক্ট মনে করেন ওকে বাসায় বলতে গেছে অন্য জায়গায় গেছে, হাতের বাসায় যায় নাই, ওর বোনের বাসায় গেছে, বোনের বাসা থেকে বাসায় গেছে। তো এই দিক দিয়ে 15-20 দিন হয়ে গেল, আমি মানে হোটেলে খাই, মানে আমার ভালো লাগে না। আর ওর প্রতি গেলে আমার আবেগ কালি, আমি ওই যখন যাইতো তখন আমি কানতাম, এবং কি আমার সবসময় আমি আমার বিবেককে দোষী করতাম। আমি বলতাম যে না, দুষ্টা আমার, অন্যটা আমার, কারণ আমি যেগুলো না বলতাম তাহলে এই ঝগড়াটা হইতো না, তাই দুষ্টা আমি করছি। অতএব সে দুষ করে না, আর সে যে অনেকভাবে থাকে, যদি আবার কোনো কিছু হয় আবার ওই দিক দিয়ে ভয় পাইতাম। তখন তার সাথে আবার যোগাযোগ করি। আমি যোগাযোগ করার পরে এই বিষয় নিয়ে আবার আমার শ্বশুর সাথে আমি রাগারাগি দেখাই যে আপনার মেয়ে আমার, কিন্তু আমার অনেক ঝগড়ার সময় অনেক গালিগালাজ করে। তখন আমি আপনার আমার শ্বশুরে বলি যে আপনার মেয়ে যে ধরনের কথাবার্তা বলে, আজকে আত্মীয়ের বিরুদ্ধে দিকে আমি আপনি কিছু করতে পারতেছি না, আজকে আত্মীয় ছাড়া অন্য কোনো জায়গায় হইতো, তাই দেয়া গেল কি আপনার মানে জুতার মালালে আপনি ঘুরতে দিত, এগুলো বলতেন আপনি? হ্যাঁ, এই কথা আমি বলি। তখন আমার শ্বশুর আমার সাথে অনেক বাজে বিহেভ করে, অনেক গালিগালাজ করে, রাগারাগি দেখানোর পরে আমি কি করি, আর ওদের বাসায় যাই না, কিন্তু আমার ওয়াইফের অনেক মিস করতাম আমি। আর আমি সবসময় মানে আমার নিজের দুষ্টা দিক স্বীকার করতাম, আর এদিকে অনেক কান্নাকাটি করতাম। ওর বড় বোন অনলাইন কথা হইলো, কথা হওয়ার পরে আমার ঠিকানা দেয় যে ওর বাপের কাছে যাও, বাপের কাছে গেলে কোন জায়গায় আছে বলে দিব। তো আর বাপের কাছে যাওয়ার পরে আমার যে মঞ্জুল ভাইয়ের দিয়ে আরেকটা বিচার বসায় মঞ্জুল ভাই আমার মারধর করে। আর মঞ্জুল ভাই আমার বলে যে এরপরে আমার মামার, আবার আমার মঞ্জুল ভাই কিন্তু আমার শ্বশুর আপন বাইক না, যে এরপরে কোনো কিছু হইলে তুই আমার কাছে বলবি, আমার মামাকে কিছু বলবি না, ঠিক আছে? তো আবার যাই, আবার এই আমার শাশুড়ি এবং মঞ্জুল ভাইয়ের আম্মা আমার ওয়াইফের নিয়ে যায়, কেরানীগঞ্জে নিয়ে যায়। ওরা ওই জায়গায় মনে করেন কি বেড়ায় রাতে চলে আসে। তখন আমাদের গ্যাপ ছিল, মাসখানেক গ্যাপ ছিল। তখন আমি রাত্রে মানে আমার ওয়াইফের কাছে যাই, তখন সে মানে না করে আর কি বিষয়টা নিয়ে। মানে পরবর্তী যেদিন যাই তখন সে মানে বিষয়টা নিয়ে রেপ মনে হয় তার কাছে, এরকম লাগে, মানে সে মনে করে এটা রেপ। ওকে, এবং ইট ইজ অ্যাবসলিউটলি রেপ, ইট ইজ অ্যাবসলিউটলি রেপ। মানে এগেন আই রিপিট, কজ স্ত্রীর অনুমতি ব্যতীত যদি তাকে জোর করে এ ধরনের কাজ করা হয়, স্টেট পলিসি থেকে, স্টেট ল থেকে এটা এক ধরনের নারী নির্যাতন এবং এটা রেপের পর্যায়ে পড়বে। যদিও এই ঘরের ভেতরের এই বিষয়গুলো নিয়ে আমাদের আইনি বলেন বা আমাদের সচেতনতার জায়গাতে বলেন তেমন একটা উচ্চবাচ্য আমরা আমাদের মিডিয়াতে তেমন একটা চোখে পড়ে না, বাট স্পষ্টত আইন যে স্ত্রীর অনুমতি ব্যতীত, এবং ভাইস ভার্সা যদি বলা যায় যে যদি কাউকে জোর করা হয় তাহলে এটা রেপ। এটা মানে এরকম না যে আপনি বিয়ে করেছেন মানেই তার উপরে আপনার একেবারে চরম পর্যায়ের অধিকার, আপনি যা ইচ্ছা তাই করবেন, নো। এবং সেই জায়গা থেকে স্টেট পলিসি হচ্ছে, ল হচ্ছে যে এটা রেপ এবং এটা শাস্তি আছে। যদি কেউ ক্লেম করে, যদি কোনো নারী ক্লেম করে, তাহলে এটা নারী নির্যাতন মামলা, এটা শাস্তি আছে। ওকে, হ্যাঁ। তো আপনি যেটা বললেন, উনি বলেছে এটা রেপ, অফকোর্স মানে এরকম নেয় আর কি, ঠিক আছে? মানে সে মানে সেইভাবে এটা নেয়, সেটা আমার কাছে মনে হয়, আপনার কাছে মনে হয় এটা? জি। মানে সে মানে জোরপবস্তি যা হয় আর কি, যেন আমাদের মাঝে সপ্তাহ 10 দিন 15 দিন পর যাওয়া হইতো, সে নিজে থেকে আসতো। আর 1-1.5 মাস গ্যাপ গেছে, সে আমি তখন তার কাছে যাই, যাওয়ার পরে সে এটা মানে নেয় না, ঠিক আছে? মানে আমি বলি তো কোনো জ্বর আছে শরীরে, না কোনো সমস্যা না, কনসেপ্ট প্রসেস না, তার সমস্যাটা কি? তো আমি যাই, তো এই বিষয়টা নিয়ে রেপ নেয়, এবং কি তারপরের দিন আমার কিছু মেডিসিন আনতে বলে, যা আমাদের মানে বিয়ের পরে তাকে আমার আনিয়ে দেওয়া হয়েছে। তখন পুরোপুরি তাদের আমি সন্দেহ করে ফেলাই যে সে কোনো অবৈধ কাজে লিপ্ত হয়েছে আমার সংসারতে। যখন সে চলে গেছে কোনো অবৈধ কাজে সে লিপ্ত হয়েছে, এরকম আমি ভাবি নিজেদের এই ঘটনার প্রেক্ষাপটে। হ্যাঁ, আমি তাকে বুঝতে দিই না যে আমি তাহলে আমার একটু কনফিউশন আছে। প্রথম কথা হচ্ছে, এই বিষয়টা তো আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সেটা তো স্বাভাবিকই ছিল। তার মানে যখন সে গ্যাপে ছিল, অন্য কোথাও ছিল, তার পরবর্তীতে আপনি যখন তার সঙ্গে যেতে যাচ্ছেন তখন সে বাধা দিচ্ছে, এবং প্রথম পর্যায়ে বাধা দিয়েছে। এরপরে যখন আপনি জোর জবরদস্তি করেছেন, এক পর্যায়ে সে আপনাকে কিছু মেডিসিন আনতে বলেছে। তো মেডিসিনের জায়গা থেকে কি আপনার সন্দেহ হলো যে কেন সন্দেহ হলো? আমাদের বিয়ের পরে মনে করেন কি বাসরাতের পরে সে এরকম মেডিসিন চাইছিল। আমার সন্দেহ হচ্ছে যে সে কোনো অনৈতিক কাজ কাম করছে, কারোর সাথে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত ছিল সে, এরকম আমার মনে হয়। ওই যাই হোক, আপনি আপনার জায়গা থেকে বোঝার জায়গাটা থেকে যেভাবে হোক বুঝে নিয়েছেন। ওকে, বিরতি শব্দ আরো একবার, প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন, এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর জি কি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রহিমের জীবনের অপ্রিয় সত্য। হ্যাঁ রহিম, তারপর আপনি তখনই সন্দেহ করলেন যে আপনার ওয়াইফ অন্য কারোর সাথে ইনভলভ। ওকে, তারপর এরকম সংগ্রহ করি, আবার দেখা গেল কি আমি অনেক কিছু পাই, ওর মোবাইল নাম্বার টাম্বার পাইলে ঝগড়া করলে আবার চলে আসে, আবার আমি ওদের কাছে আসি, ওনার বাপের হাতে পায়ে দড়িয়ার মধ্যে আমার ছেলের দেশ থেকে আনি, ঠিক আছে, ওই জায়গায় আনি, সে বলে যে আমার ছেলের এনে দাও, এনে দিই, ছেলে তো সে বাপের কাছে এসে পড়ে, আবার ওই ওর বাপের হাতে পায়ে ধরে আমি আমার ওয়াইফকে নিয়ে যাই। তো এইভাবে চলতে থাকে। এরকম কাহিনী প্রায় 3-4টা হয়ে গেছে। ওকে, হওয়ার পরে লাস্টে আপনার একবার হয়েছে কি, আমি কেরানীগঞ্জ ছেড়ে দেবো, এর ভিতরে অনেক কাহিনী হয়ে গেছে কেরানীগঞ্জে। তখন কেরানীগঞ্জ ছেড়ে দিয়ে ঢাকা আসি, তো ছেলের সাথে ছিল, তো ছেলের নিয়ে ওরে নিয়ে দেশে চলে যাই। আচ্ছা, ওরা আমার কথা ওরা দেশে থাকবে, আমি ঢাকা কিছু করবো। একদিকে আমি দিলাম থাপ্পড় দিছি, থাপ্পড় তো খাই আমার অনেক চিল্লাফাল্লা করছে। করার পরে আমি রাগারাগি দেয়, মানে বুঝতে পারছি কথায় কথায় ওনার গায়ে হাত তুলতেন আপনি, একটু এদিক ওদিক হলে গায়ে হাত তুলতেন। থাপ্পড় দিতাম আর কি, ওরে আমি টাস করে চড় মারতাম, যে কথায় কথা খালি মিথ্যা কথা টাস করে চড় মারতাম। তখন সে আবার চলে আসে, ঢাকা চলে আসে। তো ঢাকা চলে আসার পরে হয় কি, আমার এই যে মঞ্জিল ভাইয়ের বাসায় আবার যাওয়া হয়। তো এনে গিয়ে আবার বিচার হয়, বিচার হওয়ার বলে সে আসলে না, বলে সে আমাদের ভাত খাবে না। তো এর মধ্যে ওর বাপে সরাই দেয়, বিচার থেকে সরাই দেয়, থাপ্পড় দিয়ে সরাই দেয়, খাবি না তো আগে বুঝলি কে সরাই দেয়। তো ওর সরাই দেওয়ার পরে আমি তখন মিরপুর থাকি, মিরপুর বাসা নেই। তো এর ভিতরে আমি আমার ওয়াইফকে খুঁজি, পাই না। ওর বাপে নিয়ে আবার কোন বাসা দিয়ে রাখছে আমি তো জানি না। এরকম প্রায় সময় হইতো, যতবার আসতো ওর বাপে নিয়ে কোনো বাসা দিয়ে রাখতো, আমি গেলে মানে বলতো না, ঠিকানা বলতো না। তখন মানে আমার ভিতরে মনে হইতেছে যে ওর বাপে কোন জায়গায় দিয়ে রাখছে, বা এই ধরনের ওর সাথে কোনো অনৈতিক কাজ কাম করা হইতেছে। আর এমনি তো তার আমি সন্দেহ করতাম। তখন আমি রাত্রে 12টার দিকে, তখন আপনার এই আমার শ্বশুরের বাসায়, তখন আবার কি করছে, গ্যারেজ বিচ্ছে আবার সেকেন্ড থেকে দোকান কিনছে, বাসা আদাবার 13 নম্বরই। তখন আমি রাত্রে 12টা বাজে আমি ওনার মানে পায়ে ধরি। আর এর ভিতরে আমার ওয়াইফের আমি অনেকবার বুঝাই যে ছেলে না, আমি কিন্তু গরিব মানুষ, আমার ইজ্জতের অনেক দাম আছে। আমার কাছে যদি কেউ গর্ভবতী টাকা দিয়ে বলে যে তোর বউর যদি মানে 1 মিনিটের জন্য চাই, আমি একটা সেকেন্ড আমাকে দেওয়া সম্ভব হবে না, আমি তোর অনেক ভালোবাসি। আর তোর এই সম্পদটা আমার স্বীকার করতে আপনার কাছে এগুলো যে ওকে এই কাজের মধ্যে না, তখন তো আর আমি বুঝতে দিতাম না। ফাইন, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে ও সন্দেহ করে ওকে এগুলা বোঝাতো, কিন্তু ও আসলে ইনভলভ ছিল কিনা সেটা ও শিওর ছিল না। সো নোট অন দ্যাট পয়েন্ট। বলেন তারপর। আমার যত আত্মীয় স্বজন আছে আমি সবাই লাগাইছি ওর বোঝানোর জন্য। তখন আমি কি করি, রাত্রে আমি আমার শ্বশুরের বাসায় যাই, গিয়ে আমি আমার শ্বশুরের পায়ে ধরি অনেক কান্নাকাটি করি যে আমার ইজ্জতের অনেক দাম আছে, আমার ইজ্জতটা আপনি নিলে আমি বিক্রি করেন না। আপনার শ্বশুরের পায়ে কেন ধরেন? যে শিলিনা কোথায়, শিলিনা মানে আমার কাছে দেওয়ার জন্য, আমি জানি না। আমার শ্বশুর বলতো, আপনি শ্বশুরকে এই ধরনের কথা কেন বলছেন যে বিক্রি করেন না, অমুক করেন না, তমুক করেন না? আপনার শ্বশুর কি তার মানে মেয়েকে এই ধরনের কাজে ইনভলভ করাচ্ছে? শিওর ছিলাম। আমার শ্বশুর একজন নারীলুই মানুষ ছিল, মানে আমি বুঝতে পারতাম। এর আগে আপনি বলছিলাম না যে, শোনেন, আপনি আপনার জায়গাটা থেকে একের পর এক ভুল করে যাচ্ছেন। আপনার শ্বশুর আপনাকে কি রিপ্লাই দিল তারপরে, এই কথা করার পরে, এইটা পা ধরার পরে? উনি আমার একটা হুমকি দিল যে যা জানো সেই বেশি কিছু পারবি, একদম মিথ্যা মামলা দিয়ে জেলে করে দিন। ওকে, তারপর? তখন আমি আর এই ধরনের কিছু বলি না, আসলে না সময় হলে তোর কাছে যাইবো, এই ধরনের একটা কথা বলছে। ঠিক তার 15-16 দিন পরে সে আমার ফোন দেয়, তা আমার কাছে সে যায়, যোগাযোগ করে। এবং আমি যে বাসায় থাকতাম, যে আমার আন্টিরা সবারই নিয়ে আমি এর একটু বুঝান, আর দেখেন কেন বুঝানো যায়, হয়তো মনে করেন দিনের প্রতি একটু আনার চেষ্টা করে, না তো কথাবার্তা ভালো বলে, নাচের ব্যবহার খারাপ করে। আমার সকল আন্টিরা মানে বোঝানোর চেষ্টা করে। এই সকল আন্টিদের সামনে আমিও ছিলাম রুমে, এমন একটা কথা বলে, মানে খুব বাজে একটা বিহেভ, সে একটা গালি শব্দ দেয়। এটা কি কে করে আপনার সঙ্গে? মানে আমার ওয়াইফে। আপনাকে করে? আমাকে না। কাকে? মানে তোমার আন্টিরা বুঝে, তোমার একটা সন্তান আছে, স্বামী আছে, ঠিক আছে, আপনার ওয়াইফকে বুঝাচ্ছে। হ্যাঁ, ওই জায়গায় আমার ওয়াইফে একটা মানে গালি দিচ্ছে, বাজেটা গালি দিচ্ছে, যে সে মানে একটা খারাপ গালি দেবে যেটা আপনাকে। হ্যাঁ, আমাকে দিয়েছে। এটা কিন্তু আপনি যেটা বললেন এখানে, যে কনফেসটা করেছেন এখানে, সেটা আমি মনে করি যে ইউ ডিজার্ভ দিস, কজ আপনি একের পর এক যে ধরনের অন্যায় করে যাচ্ছেন। আপনি আপনার ওয়াইফকে রেসপেক্ট করতেন, রেসপেক্ট বুঝেন, আপনি শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। আজকে একদম জেবিএসবি তে এসেছেন, এখানে লুকানোর কিছু নাই, নিজেকে বড় করতে আসেন, নিজের ভুলগুলো স্বীকার করতে এসেছেন। সহজ করে বলেন তো, আপনি আপনার ওয়াইফকে সম্মান করতেন? আমি অনেক সময় করতাম, অনেক সময় করতাম না। সম্মান বলতে আপনি কি বোঝেন? দাম দিতাম অনেক সময়, দেখা গেল সে যেন আমার লাগে ভালো ব্যবহার করতো, অনেক দাম দিতাম তারে। দাম বলতে মানে অনেক ভালোবাসতাম। ভালোবাসা আর রেসপেক্ট অন্য জিনিস, রেসপেক্ট জিনিসটা অন্য জিনিস। একটা মানুষকে রেসপেক্ট করলে তার গায়ে হাত তোলা যায় না। ঠিক আছে, সংসার জীবনে যদি এরকম হয়ে গেছে যে ব্যাপারটা একেবারেই ইচ্ছাকৃত ছিল না, হঠাৎ করে হয়ে গেছে, দুপক্ষের যে কোনো এক পক্ষের, সেটা একেবারে ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি, পান থেকে চুন খসতেছে, আপনি গায়ে হাত তুলতেছেন, ওই মানুষটা আপনার সঙ্গে কেন থাকবে? এবং যে ছেলেটা কন্টিনিউয়াসলি
বাবার গায়ে হাত তুলছে, মার গায়ে হাত তুলছে, একটা ভয়াবহ রকমের অ্যারোগেন্সি যার মধ্যে, সেই মানুষটা কি ধরনের আচরণ করতে পারে তোর ওয়াইফের সাথে? উই গেস তো সেই জায়গাটা থেকে আপনি আপনার ওয়াইফকে যদি রেসপেক্ট না করেন, আপনি আপনার জেদ পূরণ করার জন্য কখনো বাবার পায়ে হাত ধরতেছেন, শ্বশুরের পায়ে গিয়ে পড়তেছেন, মার পায়ে গিয়ে পড়তেছেন শুধুমাত্র আপনার জেদ পূরণ করার জন্য, তো ওই মানুষটা আপনাকে রেসপেক্ট কেন করবে? ও তো বাজে কথা বলবেই। তখন তার সাথে আমি ভালো ব্যবহার করতাম। আপনি ওকে ছিলেন না, আপনি যখন মনে হয়েছে আপনার মাথা ঠান্ডা তখন ভালো ব্যবহার করেছেন, যখন মাথা গরম তখন আপনি দিন দুনিয়ার কোনো দিকে তাকাতেন না। এটা এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। আমার মনে হয় আজকে তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন যে রকচটা মানুষের আসলে সমস্যাগুলো কি হয় এবং এটা কন্ট্রোলে রাখার জন্য আসলে কি করা উচিত। বলুন। তারপর বাজে কথা বলার পর আমার শরীরে অনেক জিদ উঠে জায়গা, ঠিক আছে, সে আমার মানি যদি লাগছে আমার সকল আন্টিরা জিভটা কামড় দিয়ে দেয়, এরকম একটা বাজে কথা বলে, তখন আমার অনেক জিদ উঠে জায়গা যে না ঢাকা কিছু করবো না, দেশে নিয়ে আর এবার ঠিক করবো, হয়তো হয় ভালোই বানালে মেরে ফেলাম, এরকম আমার জিদ উঠে জায়গা। তখন আমি তার দেশে নিয়ে যাই, দেশে নিয়ে যাওয়ার পরের দিন সকালবেলা আবার আমার আম্মার স্কুলে যায় আমার ছোট ভাইয়ের যে স্কুল থেকে মানে খেলাধুলা হইতেছে ওই যে স্কুলে যায়, তো বাসা খালি, আমি কি করছি ওর হাত বেঁধে ফেলাইছি এবং কি সে জোরাজুরি করতেছে, তখন আমি আমার টেলিভিশনে লাত্তি মারছি যে সব ভাঙ গেলাম ঘরের, কোনো কথা কবি না, আজকে হয়তো ভালোবি নাহলে মরবি। আর হাত বেঁধে তখন তারে আমি চাবুক দিয়ে অনেকটি বাড়ি দিই, 15 থেকে 20টা বাড়ি দিই। তখন সে বলে ভাই একদম ভালো হয়ে যাবো, আর কোনো শয়তানি করুম না, তাহলে মিথ্যা কথা কম না, তাহলে ভালো ব্যবহার করুন। মানে আপনি মার দিয়ে তাকে বাধ্য করালেন? এর আগে তো মনে করেন আমার আত্মীয় স্বজন যারা সবাই তারা বুঝাইছে, আমি নিজেও বুঝাইতাম, যখন ঠান্ডা থাকতো মারা তখন বুঝাইতাম যে তুই একটু ভালো করে কথা, আমি তোর স্বামী, আমি তোর বড়, আমি তোর এক কথা কইতেই পারি। বোথ সাইড প্রবলেম, অফকোর্স ইজ আ বোথ সাইড প্রবলেম, কজ যদি একটা মানুষ রেগুলারলি আপনাকে বোঝাতে থাকে তাহলে আপনার কিছুটা হলেও ছাড় দেওয়া উচিত, অথবা আপনি যদি সিদ্ধান্ত না নিতে পারেন আপনার সেখানে বিষয়টাকে স্টপ রাখা উচিত। ঠিক আছে, লেটস টেক সাম টাইম, সাম ডেজ অর সাম মোমেন্টস অর সাম মানে ফিউ ডেজ অন্তত এটাকে এভাবে যেতে দাও, তারপর আমরা সিদ্ধান্ত নিই, আমরা এটা নিয়ে ডিসকাস করি, বসি। কিন্তু যদি আপনি গোয়ার তুমি শুরু করেন, একের পর এক গোয়ার তুমি করেই যাচ্ছেন, সেটা বোথ সাইড থেকেই একটা টেম্পারমেন্ট লুজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই যে বিষয়গুলো আসলে একপাক্ষিক না, শুধু পুরুষের দিকে আঙ্গুল তুলে লাভ নাই, আমার মনে হয় বোথ সাইড থেকে বিষয়টাকে মিনিমাইজ করা উচিত। এই যে গায়ে হাত তোলার পরে যখন ও সরি বললো, ও কিন্তু একটা পরবর্তীতে এই কাজটাই করবে রেগুলারলি, বিকজ ও যখন দেখলো যে কিছুতেই কথা শোনে না, গায়ে হাত তোলার পরে সে সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেছে, তারপরে আর বোঝানোর চেষ্টা করবে না, ও ধামধুম করে গায়ে হাত তুলবে। হ্যাঁ, এটা ওর জায়গা থেকে আবার কিন্তু খুব ন্যাচারাল। সেই বিষয়গুলো খুব ক্রিটিক্যাল, একটু চিন্তা ভাবনা করে মনে হয় ম্যানেজ করা উচিত। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনাকে আমি আর অল্প সময় দিব, ফর 5 মিনিটস। আপনি কি আপনার ওয়াইফের সঙ্গে এখনো আছেন নাকি আপনাদের ডিটাচড হয়ে গেছে? এখনো ডিটাচ বলতে গেলে কি ডিভোর্স হয় নাই, তবে যোগাযোগ নেই। কত বছর যাবত যোগাযোগ নেই? এই আপনার 2.5-3 মাস। 2.5 থেকে 3 মাসের মতো। এই আপনার কাছ থেকে চলে গেছে? কোথায় আছে, কিভাবে আছে আপনি জানেন না? ওর বাপের বাসায় আছে। বাপের বাসায় আছে, আপনি যেতে পারেন না ওখানে? আমি 2 একদিন গেছিলাম, আমার সাথে খারাপ ব্যবহার করছি, এলাকার লোকও পাঠাইছিলাম, এ নিয়ে 3টা সালিশও হয়েছে। মানে ওরা কি চায়? আমার ওয়াইফ যখন চলে আসে তখন আমার শ্বশুরের বাচ্চা ছিল, আমার ওয়াইফের পেটে। বেবিটা কি হয়েছে? বেবিটা আমার শ্বশুর মেরে ফেলাইছে মেডিসিন খাওয়া। আপনি শিওর আপনি ছিলেন ওখানে দাঁড়ায় যে আপনার শ্বশুর মারছে? আমি নিজের চোখে দেখিনি। সো আপনার প্রবলেম হচ্ছে আপনি অনেক বেশি ঘুরান পেঁচান এবং আপনি নিজে যেটা মনে করেন সেটাই আপনি জাহির করার চেষ্টা করেন। আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যেটা বোঝেন তার উপরে আপনার যে আর বোঝ থাকতে পারে এটা আপনি মনে করেন না। আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার ওয়াইফের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো নাই, এটা না হইতে পারে, ঠিক আছে, অনেকেরই হয় না, সে আপনার কাছ থেকে অত্যাচারিত হয়ে আপনার কাছ থেকে চলে গেল, এটাও ঠিক আছে, অনেকই হয়, মানে সমাজে ধরনের ঘটনা অহরহ আছে। যে মানুষ মায়ের গায়ে হাত তোলে, যে মানুষ বাবার গায়ে হাত তোলে, সেই মানুষের কোনো সেই থাকতে পারে না। আপনি বোঝেন, আপনি আপনার জীবনে যে ঘটনাটা আজকে এখানে, আপনার ছেলে কোথায়? আপনার ফার্স্টের ছেলেটা আপনার কাছে আছে? জি, দেশে আমার কাছে। ইউ আর লাকি যে ছেলেটা আপনার কাছে আছে। আপনার মতো মানে আপনি যে ধরনের অপরাধ করেছেন তাতে আপনার ছেলেটাও আপনার কাছে থাকা উচিত না, আপনার বউয়ের সাথে থাকা উচিত ছিল আমি মনে করি। ঠিক আছে, আপনি হ্যাঁ এটা বলতে পারেন যে আপনার একটা এক্সপেকটেশন ছিল, আমি অনেক ভালোবেসেছি আমার বউকে, আমি অনেক বেশি চাইতাম বলে ওকে ভাবে পাইতাম না বলে ওর সঙ্গে আমি ধরনের আচরণ করেছি, আমি সব মেনে নিলাম। কিন্তু তারপরও আপনি একটা মানুষকে র্যান্ডমলি গায়ে হাত তুলে যাচ্ছেন, পিটাচ্ছেন, দেদারসে অমানুষের মতো পিটাচ্ছেন, তার বাবার গায়ে হাত তুলছেন, মার গায়ে হাত তুলছেন, দৌড়ায় শ্বশুরের পায়ে পড়তেছেন, আবার ওয়াইফকে সন্দেহ করতেছেন। আপনি কি চান আসলে? আপনার গল্প থেকে তো অলরেডি আমরা লেসন পেয়েই গিয়েছি যে আপনার অ্যারোগেন্সি, আপনার রাগ, সেটাকে আজকে আপনাকে এই জীবনের দিকে দাঁড় করিয়ে দিয়েছে। আপনি যে স্কুল থেকে ওখানে চলে আসলেন, আপনি বললেন আমি পড়বোই না, পড়াশোনা ভালো লাগতেছে না, সামান্য ক্ষুদ্র একটা কারণে ওইখান থেকে শুরু হয়েছে। কিন্তু ওইখানে পরিবার থেকে কেউ শাসন করেনি আপনাকে, ওইখান থেকে শুরু হয়েছে। এবং দেখেন আপনার ব্যক্তি জীবন পর্যন্ত আপনার কোথাও সব জায়গায় শুধু আপনার মেজাজ, রাগ 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 এবং রাগ। কি পাইছেন জীবনে? কত বছর বয়স আপনার? 26 বছর। এই 26 বছরের জীবনে রাগ দিয়ে যতটা ধ্বংস হয়েছেন, কি পাইছেন জীবনে? কিছুই পান নাই। পাইছেন বাচ্চাটাকে পাইছেন। এখন ওর জীবনটাও শেষ হবে যদি আপনি এরকম রাগারাগি করেন। কি চিন্তা করেন আপনি? আপনার ভবিষ্যৎ চিন্তাটা কি? আপনার স্ত্রীকে চান? সে ভাইয়ান যে চরিত্র আছে বর্তমানে, আমি তার চরিত্র অনেক ঘৃণা করি। আপনার স্ত্রী বিয়ের পরপরই তো, যদি আপনার কথা আমি সত্যিই বলে নেই, আপনার স্ত্রী বিয়ের পরপরই তো সেই এই রাস্তাতে যায়নি, যদি আমি মনে করি আপনার কথা সত্য। ঠিক না? একটা সময় পরে গিয়ে গেছে, ইনফ্যাক্ট আমি বলবো বাধ্য হয়েছে।
সে যদি একটা সুন্দর পরিবেশ পেত, একটা সুস্থ পরিবেশ পেত, সে নিশ্চয়ই যেত না। নিজের ভুলটা দেখেন। আমি সবসময় ভাই আমার নিজের বিবেককে আমি দোষী করে গেছি। আপনি এখন কি চান? আপনার স্ত্রীকে চান? আপনি বলতে চাচ্ছেন যে সে যে অবস্থার মধ্যে আছে সেটাকে আমি ঘৃণা করি। বুঝলাম, ঘৃণা করি। সে কিন্তু আপনার স্ত্রী, সে এখনো। জি। তো আপনি যদি আপনার জায়গাটা থেকে তাকে এখনো চান, তাহলে আপনি কিভাবে তাকে চান? মানে সে সুস্থ হয়ে সুন্দরভাবে আপনার জীবনে ফিরে আসুক, নাকি আপনি তাকে আর চান না, নাকি চান তার শাস্তি হোক? কোনটা? আমি তাকে চাই, আমি চাই সে ভালো হয়ে যাক। সে যে বিবেকটা করে, যে ব্যবহারটা করে, যে আচরণগুলো করে, এটা সমাজে কোনো মেয়ে করতে পারে না। আপনি নিজে ভালো হয়েছেন? যে আমি চেষ্টা করছি। তো আপনি আপনার প্রবলেমগুলো বোঝেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে ভালো হয়ে যান, চেষ্টা করেন। ওকে ওর মতো করে ভুলটা বোঝার সময় দেন। আপনি জোর করেন না, জোর করেন না। ওকে যে জায়গাটায় আছে, যেভাবে আছে, তাকে আপনি রিচ করার চেষ্টা করেন। হ্যাঁ, বৈধভাবে, যেভাবে জোর জবরদস্তি করে না, চেষ্টা করেন। আর আপনি যদি ধর্ম মানেন, তাহলে আপনি একজন আলেমের কাছে যান, একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে বলেন যে রিলিজিয়ান কি বলে, ধর্ম কি বলে, এই অবস্থায় আমার কি করা উচিত, সেই সাজেশনটা তার কাছ থেকে নেন। নেওয়ার পর আপনি সেই অনুসারে মতামত, সেই অনুসারে আপনি কাজ করেন। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? কিন্তু এই যে আপনার যে অ্যাঙ্গারনেসটা, আপনার এখনো যে ব্যাপারটা আমি দেখলাম, এই বিষয়টা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, নইলে আপনি কোনোভাবেই কি করবেন। আমি 5 মাস যাবত তার সাথে আমি কি বলবো, আপনি আমি এত ভালো ব্যবহার করে আসছি বলার বাহিরে, এলাকার সবাই জানে। এটা তো আপনি পরিস্থিতি পড়ে করছেন। সে আপনার কাছে থাকলে আপনি আবার খারাপ ব্যবহার করবেন। না না, আমাদের সমাজটাই এরকম। পুরুষ বলতেই মনে করা হয় একটা পাশবিক শক্তি আছে শরীরের মধ্যে, সেটা মানেই সে ঠিক আছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, যেমন ডিভোর্সের জন্য যে পেপারটা দেওয়া হয়, সে পেপারের মধ্যে যে 4-5টা রিজন লেখা আছে, সে 4-5টা রিজনের কোথাও লেখা নাই যে মনোজাগতিক কোনো সমস্যা আছে কিনা, বা অন্যান্য যে সমস্যাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ফেস করি, সেটা স্পষ্টভাবে যেটা লেখা আছে, যৌন ক্ষমতা ঠিক মতো আছে কিনা, বা অন্যান্য 2-1টা বিষয় আছে, সেগুলো খুবই দৃষ্টিকটু এবং শুনতেও খুব বাজে শোনা যায়। আমাদের সেন্সটাও ঠিক এরকম, যে আমরা মনে করি যে শরীরের মধ্যে একটা শক্তি থাকা মানে হচ্ছে আমি পুরুষ এবং আমি সংসার করার জন্য উপযুক্ত। এর বাইরেও অনেক কিছু লাগে, এবং যে কারণেই একজন মহিলা বিবাহিত অবস্থায়ও অন্য পুরুষের হাত ধরে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র একজন মেয়েদের পক্ষে না, এটা আমার মনে হয় একটা ছেলেদের পক্ষ থেকেও জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভাইস ভার্সা। সরি, আমি অনেক কথা বলে ফেললাম। আমি বুঝতে পারছি যে আপনার অবস্থাটা এখন খুব টালমেটেল অবস্থার মধ্যে আছে, কিন্তু এই গল্পটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শেখার জায়গাটা হচ্ছে এরকম, এটা একটা সোশ্যাল ড্রামা। এই ছেলেটা শুধুমাত্র অ্যারোগেন্ট হবার কারণে, ভয়াবহ রকমের বাজে রাগ থাকার কারণে তার জীবনটা আজকে 26 বছরে এসে পুরোপুরি একটা ব্ল্যাক লেভেলে চলে গিয়েছে। আমরা ওই জায়গাটা থেকে নিজেদেরকে চিন্তা করতে পারি না, আমরা ওই জায়গাটা থেকে দূরে থাকতে চাই। আমরা জানি সংসারের মধ্যে আমাদের এই ধরনের যে পাশবিক শক্তিগুলো, সেই শক্তিগুলো আমাদেরকে অনেক সময় বড় ধরনের বিপদের মধ্যে ফেলে। প্লিজ ডু নট ডু দিস, ডু নট প্র্যাকটিস ইট। অন্তত ওই লেভেলটাতে যেন না, যে লেভেলে গেলে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা থাকে না। ভালোবাসা বলেন, বন্ধুত্ব বলেন, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক বলেন, যেটাই বলেন না কেন, সেখানে যদি রেসপেক্ট না থাকে, সম্মান বোধ না থাকে, তাহলে ওই সম্পর্ক টেকে না। ডক্টর তাজুল ইসলাম, নাও ফ্লোর আপনার। আমি খুব ছোট করে আপনার কাছ থেকে জানতে চাইবো, আমার মনে হয় যে আজকে আপনার কাছটা অনেকখানি আমি করে ফেলেছি। আই এম সরি ফর দ্যাট। কি বলার আছে আপনার? বিশেষ করে আপনি আমাকে এই পার্টিকুলার বিষয়টাতে বলেন যে অ্যারোগেন্সি কন্ট্রোল করার উপায়টা আসলে কি? যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অতিথি রহিম। আমরা যতটুকু দেখতে পেলাম যে খুব বড় ধরনের যে অপরাধের কোনো ইতিহাস আছে তা না, তবে যেটা দেখা গেছে সে লেখাপড়া কম করেছে এবং পরে খারাপ ছেলেদের সঙ্গে মিশে গিয়ে সে নেশা টাশার ভিতরে জড়িয়ে গিয়েছিল। নেশা জড়িয়ে গেলে এবং আস্তে আস্তে খারাপ ছেলের সঙ্গে মিশতে গেলে কিছুটা চরিত্র স্বভাবে পরিবর্তন হয়, এটি স্বাভাবিক। আর তাছাড়া সে নিজেই স্বীকার করেছে রহিম যে সে ছোটবেলা থেকেই রাগী ছিল। সে যেটা বলতে চাচ্ছে যে মিথ্যে বললে সে সহ্য করতে পারতো না। আসলে মিথ্যে বলে সহ্য করতে না পারলে আপাতত মনে হতে পারে যে এটা তো খুবই ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে ধৈর্য হারা হওয়া। যে কোনো খারাপ কাজকে আমরা অপছন্দ করব, কিন্তু মাথায় রক্ত চলে যাবে, তারপর খুনাখুনি করবে বা মারামারি করবে, এটা কিন্তু শুধু কেবল ভালো কাজের জন্য এটা করছি এই দিয়ে এটাকে সাফাই দেওয়া যেতে পারে না। এখন প্রশ্ন যাচ্ছে যে মানুষ কেন এত উগ্রভাবে রেগে যায় এবং হিতাহিত জ্ঞান থাকে না, এবং সেক্ষেত্রে কি করা যায়। রহিমের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে কিন্তু অনেক ফ্যাক্টর থাকে। রাগটা কিন্তু অনেক সময় বংশগত জেনেটিক কারণে আসতে পারে, আবার অনেক সময় ওই ছোটকালে লালন পালন পদ্ধতির কারণে অনেকে রাগী হতে পারে, আবার ছোটকালে অনেকে নিজেরা মাইর খাওয়ার পরে সে নিজেরাই আবার পরে অত্যাচারী হয়ে উঠতে পারে। তাছাড়া অনেকগুলি বায়োলজিক্যাল ফ্যাক্টর থাকে, হরমোনের ফ্যাক্টর থাকে। এই সমস্ত ফ্যাক্টর থাকা সত্ত্বেও আমরা এখন কি করতে পারি, আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে রাগ কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া, সব মানুষই রাগ হয়, কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়া অথবা আক্রমণাত্মক হয়ে যাওয়া বা যাকে তাকে মা বাবাকে বউকে সবসময় মারামারি করা, এটা কিন্তু একটা খারাপ পর্যায়ে চলে যায়। এখন যিনি রাগ হচ্ছেন, যেমন রহিমের কথা বলতেছি, যিনি রাগ হচ্ছেন তাকে প্রথমে স্বীকার করে নিতে হবে যে আমি চট করে রেগে যাই এবং রাগের অবস্থায় খারাপ কাজ করে ফেলি। এই কথাটা তাকে সবসময় মনে রাখতে হবে। এখন সে যখন রেগে যাবে
তখন যদি তার পক্ষে সম্ভব হয় তখন তাকে কয়েকটা জিনিস করতে পারে। একটা হচ্ছে যে সে লম্বা করে শ্বাস প্রশ্বাস নিবে, ওই জায়গা থেকে সে সরে যাবে, অথবা তখনই সে মাথায় চিন্তা করতে পারে আমি এই মুহূর্তে রেগে গিয়ে যা বলি সেটা খারাপ হবে, এটা ফলশ্রুতি ভয়ানক হতে পারে, বউকে মারলে বউ চলে যেতে পারে, বদনাম হতে পারে, বাবাকে মারলে সেটা অপরাধ হবে, পাপ হবে। এইভাবে রাগের যে ফলশ্রুতি বা কনসিকুয়েন্স সেগুলি সম্বন্ধে সে সচেতন থাকবে এবং সে শুয়ে পড়বে অথবা সেই জায়গা থেকে সে সরে যাবে। আর এছাড়া আমরা কিছু ওষুধ ব্যবহার করি এবং সবচেয়ে বড় কথা আমরা কাউন্সিলিং এর উপদেশ দিই। যদি লম্বা সময়ের জন্য কারো করে থাকে মানে দীর্ঘস্থায়ী সমস্যা থাকে তাহলে তাকে কাউন্সিলিং আসতে হতে পারে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 তে। যারা কনফেস করতে চান ফোন করবেন আমাদেরকে কিংবা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইটের মাধ্যমেও www.rjkebria.com, দ্যাট ইজ rjkebria.com। আজকের মতো সাইন অফ করছি। যাবার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি এই মাসের শেষ সপ্তাহ আগামী সপ্তাহ এবং প্রচারিত হতে যাচ্ছে দুর্দান্ত সাহসী এপিসোড এভার ইন জেবিএসবি যাহা বলিব সত্য বলিব, জেবিএসবি আনসেন্সর্ড পার্ট 2, যেখানে কনফেস করবে সোমা হিজড়া। যেটা পার্ট 1-এ শুভ হিজড়া বলেছিল সেই ঘটনা কতটুকু সত্য সেটা প্রমাণ করবে পার্ট 2। সো আমরা আপনাদেরকে বলবো কোনোভাবেই মিস করবেন না, কারণ এমনও হতে পারে এটি যেহেতু খুবই 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 রিস্কি একটা এপিসোড, আমরা হয়তোবা আমাদের ওয়েবসাইটে এটা নাও দিতে পারি, আপনারা হয়তোবা পরবর্তীতে ডাউনলোড করে শুনতেও পারবেন না। সুতরাং বি প্রিপেয়ার্ড। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আপনার দরজায় করা নাড়ব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার?